আমি আরাফাত হোসেন নিলয়, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। পাশাপাশি ছোট একটা কোম্পানিতে হোম ডেলিভারির কাজ করছি। এদিকে আমার এক্সাম চলছে, প্রচুর চাপের ভিতরে আছি। তার উপর এত বড় বিপদ আমার জীবনে আসবে আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, গল্পের সাথে থাকুন, সব ক্লিয়ার হয়ে যাবে। আমার ফ্যামিলির সদস্য বলতে 4 জন। আমি, আমার আম্মু আর আমার ছোট বোন বোন নীলিমা। এবার এসএসসি দিয়েছে, পরিচয় তো দেয়া হলো। এবার বকবক না করে গল্পে আসি। আমি সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ একজন গায়ে পানি ঢেলে দিল। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। এটা নীলিমার কাজ। প্রতিদিন সকালে ওই আমার গায়ে পানি দিয়ে আমার ঘুম ভাঙায়। দেখ নীলিমা, সকাল সকাল ডিস্টার্ব না করে থালা বাসন মাজকে। তোর মাথা না খেয়ে আমি এখান থেকে যাচ্ছি না। ওকে ফাইন, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘুমানো দেখ। কি করতা? আমি তোর ঘুমানো দেখবো? বলেই আমার কান ধরে টানতে লাগলো। উফ, লাগছে কিন্তু। তাতে আমার কি? আম্মু, ও আম্মু, কি হলো? সকাল সকাল ছাগলের মতো চিৎকার করছিস কেন? দেখো না, তোমার শাকসুনি মেয়েটা সকাল সকাল আমাকে মারছে। ও ঠিক কাজ করছে। সারাদিন তো মরার মতো ঘুমাস। ঘুম ছাড়া কি আছে জীবনে? জুতিয়ে গাল লাল করে দিব হারামজাদা। আজ বাদে কাল বিয়ে করবি, বিয়ের পর বউকে কি খাওয়াবি সেই সব নিয়ে কোনো চিন্তা আছে তোর? বিয়ে করলে তো চিন্তা থাকবে। আরে, আমি সারা জীবনেও বিয়ে করব না। না করবেন কেন? আপনি তো পড়ে পড়ে ঘুমাবেন। ফালতু কথা না বকে কয়টা বাজে সেটা বলুন ম্যাম। এই ধর, বেশি না, 8:50। খাইছে রে, আবার এক্সাম। কিরে, ঘুমাবি না? বেশি করে ঘুমা। না রে, আজকে মনে হয় কপালে দুঃখ আছে বলেই দৌড়ে দিলাম। আরে ফ্রেশ হয়ে যা। রাস্তা থেকে ফ্রেশ হয়ে নিব, এখন বাই। ওই শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। ফোনে শোনাবো, তুমি 12টার পর ফোন দিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা বলে বাইক বের করেই বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে আগে আমার গার্লফ্রেন্ড চাঁদনিকে খুঁজতে লাগলাম। এবার আমার গার্লফ্রেন্ডের পরিচয়টা দিয়ে ফেলি। আমার গার্লফ্রেন্ড চাঁদনি আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। শুধুমাত্র গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এদিকে ওদিকে চাঁদনিকে খুঁজতে লাগলাম। আজকেও মেয়েটা প্রচুর রাগ করবে, কারণ আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে। আমি দৌড়ে কফি হাউসের দিকে গেলাম। গিয়ে দেখি আমার মিষ্টি গার্লফ্রেন্ডটা কফি সামনে নিয়ে বসে আছে। আমি চুপি চুপি সামনের চেয়ারে বসে পড়লাম। সরি, একটু লেট হয়ে গেল। তোর আসতে কোন দিন লেট হয় না বলতো? আরে রাগ করিস না প্লিজ। কান ধর। আমি কান ধরলাম, কারণ যদি একবার রাগ করে তাহলে ওর রাগ ভাঙাতে কষ্ট আছে। এবার কান ছাড়। তারপর কি খবর তোর? কেমন আছিস? আর খবর, তোর মতো গাধাকে ভালোবাসে আমার লাইফটা গেল। কেন, কি করলাম আমি আবার? তোকে কালকে যেটা বলছিলাম সেটা করেছিস? কোনটা? আরে গাধা, আমাদের প্রেমের কথাটা তোর বাড়িতে বলে দে, তাহলে তো আমাদের বিয়েটা হয়ে যাবে। এত সোজা না, বুঝলেন ম্যাম। অল্প কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছি। এখনো যদি এসব কথা বাড়িতে বলে দেই তাহলে আমাকে ছাড়ও দিয়ে পিটাবে। ভিতর ডিম কোথাকার, তুই আজকে থেকে আমার সামনে আসবি না তো। আর আমাকে বিয়ে করার কথা না, ওটাও বলে যা। বলেই চাঁদনি ক্লাসের দিকে যেতে লাগলো। ওই চাঁদনি শোন। তোর মতো ভিতর ডিমের সাথে কোনো কথাই নেই। ওকে ফাইন, আমি আজকেই বিয়ে করে নিব অন্য মেয়েকে। কি বললি? বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। না, তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারিস না, তুই শুধু আমার। পাগলি একটা। ক্লাসে চল। আচ্ছা চল। ক্লাস থেকে বের হয়ে বাইকের কাছে এসে দাঁড়ালাম। আমি বাইকের পাশে দাঁড়িয়ে আছি আর চাঁদনি বাইকের উপর বসে আছে। হঠাৎ পকেটে ফোন বেজে উঠল। আমি ফোনটা বের করলাম। কে ফোন দিয়েছে? আম্মু। ওকে, রিসিভ কর, লাউড স্পিকারে দে। আমি ফোনটা রিসিভ করলাম। নিলয়, তোর এক্সাম শেষ হয়েছে? হ্যাঁ আম্মু, এইমাত্র শেষ হলো। ওকে, তোকে মেসেজ করে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, এখানে চলে আয়। কেন? আরে আয় না, সারপ্রাইজ। ওকে বলেই ফোনটা কেটে দিলাম। চাঁদনি, আমার এখন আসতে হবে। সব শুনলাম তো। আচ্ছা, সাবধানে যাবি। ওকে বেবি। না, উম্মা। আমি আম্মুর কথা মতো সেই ঠিকানায় চলে গেলাম। আম্মু যে বাড়িটার কথা বলছিল ওই বাড়িটা পেয়ে গেলাম। বাড়িটা খুব সুন্দর করে সাজানো, মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা ভিতরে গিয়ে দেখি। আমি বাড়ির ভিতরে বাইক নিয়ে ঢুকলাম। সাথে সাথে চারদিক থেকে আমার আত্মীয় স্বজন
আমাকে ঘিরে ধরলো। আরে সবাই একসাথে? আরে আজকে তো তোর নীলাপুর বিয়ে। কি, আজকে নীলাপুর বিয়ে? তোমরা আমাকে আগে বলনি কেন? এবার চলুন নীলাপুর পরিচয়টা দিয়ে ফেলি। নীলাপু বয়সে আমার থেকে 3 মাসের বড়, সম্পর্কে আমার মামাতো বোন। যেহেতু নীলাপু আমার সিনিয়র, তাই আমি আপুকে অনেক সম্মান করি। নীলাপু অনেক সুন্দরী। উনি যখন কলেজে যায় তখন কলেজের সব ছেলেরা আপুর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আপু যেমন সুন্দরী তেমন ভালো মনের মানুষ। আপুর রাগও অনেক বেশি। কলেজে গিয়ে অভদ্র ছেলেদের পিটিয়ে ভদ্রতা শেখায়। আপুর কণ্ঠটাও মারাত্মক সুন্দর। যদি আমি আপুর থেকে বয়সে বড় হতাম তাহলে আমি প্রথমেই আপুকে প্রপোজ করতাম, তারপর বিয়ে করতাম। দূর ভাল, কী সব ফালতু চিন্তা করছি। সে তো আমার সিনিয়র, তার ব্যাপারে এসব ভাবা ঠিক নয়। আচ্ছা মামি, তোমার সেই পরি মেয়েটা কোথায়? ওপরে বিয়ের জন্য রেডি হচ্ছে, যা গিয়ে দেখা করে আয়। আচ্ছা, তোমরা আমার বাইকটা সাইড করো, আমি গেলাম। দেখেছো বাদরটার কাজ? আমি দৌড় দিয়ে উপরে আপু রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ইয়ে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি আপু? আরে নিলয়, আসো আসো। কেমন আছেন আপু? ভালো, তুমি? ভালো। তোমার আসতে এত লেট হলো কেন? আপু, আমার এক্সাম ছিল। ও, আপু, আপনার বিয়ে এটা আমাকে আগে বলেননি কেন? আগে বললে তুমি পরীক্ষা দিতে না? ধুর, কি যে বলেন না। ওই শোনো, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। যাই হোক, বাদ দিন। এখন বলুন, যার সাথে আপনার বিয়ে হচ্ছে উনি কি করে? ইটালি থাকে। ও বাবা, তাহলে তো অনেক বড় লোক। তাই একটু আটটু। দোয়া করি সুখী হন। ওই নিলয়, জানো আমার এই বিয়ে করার না কোনো ইচ্ছে নেই। সে কি, এত সুন্দর একটা ছেলেকে পাইলেন, এখনো বলছেন আপনার ইচ্ছে নেই? কেন জানি আমার এই বিয়েটা করতে মন চাচ্ছে না। এসব ফালতু চিন্তা মাথা থেকে জেরে ফেলে বিয়েটা করে ফেলুন বলে আমি চলে আসতে লাগলাম। তখনই পেছন থেকে নীলা আপু আমাকে ঢাক দিল। এই নিলয় শোনো, জি আপু, বলুন। আমাকে বিয়ের সাজে কেমন লাগছে? মুখে কিছু বললাম না, শুধু মিষ্টি একটা হাসি দিয়ে হাত দিয়ে বিউটিফুল দেখিয়ে চলে আসলাম। বিয়ের আয়োজন রেডি করে সবাই বরের অপেক্ষায় বসে আছে কখন বর আসবে। কিন্তু এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু বরের কোনো খবরই নেই। মামা, কি হলো, বরপক্ষ এখনো আসলো না কেন? তোর স্বাস্থ্য আমি দেখেছি। মামা বরপক্ষের কাছে ফোন দিল। ফোনে 5 মিনিটের মতো কথা হলো। আমি খেয়াল করলাম ফোনে কথা বলার সময় মামা কাঁদছে। আমি বুঝলাম কোনো একটা গন্ডগোল হয়েছে। আমি দৌড়ে মামার কাছে গেলাম। মামা, কি হয়েছে, কাঁদছেন কেন? মামা আমাকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কান্না করতে লাগলো। বাবা, আমার সব কিছু শেষ হয়ে গেল। আরে কি হয়েছে সেটা আগে বলুন। বাবা, বরপক্ষ আসার পথে রোড অ্যাক্সিডেন্ট করেছে। নীলার যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, ছেলেটা মারা গিয়েছে। এইটা কি বলছেন? হ্যাঁ বাবা। মামা, তুমি প্লিজ কান্না করো না। অতিথিরা যদি ব্যাপারটা জানতে পারে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। বাবা, আমার মেয়ে বিয়ের আগে বিধবা হয়ে গেল। মামা, তুমি কান্না করো না প্লিজ, আমি দেখছি ব্যাপারটা। দৌড়ে আম্মুর কাছে গেলাম। তারপর সম্পূর্ণ ঘটনা আম্মুকে খুলে বললাম। আচ্ছা নিলয়, হ্যাঁ আম্মু, বলো। তুই তো জীবনে আমার অনেক কথা শুনেছিস, এবার আর একটা কথা শুনবি প্লিজ? হ্যাঁ আম্মু, বলো। তুই নীলাকে বিয়ে করতে পারবি? আম্মু, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? নীলা আমার থেকে বয়সে, সে আমার সিনিয়র। প্লিজ বাবা, না বলিস না। তুই যদি আজকে নীলাকে বিয়ে করিস তাহলে আজকে 3টা জীবন বেঁচে যাবে। নীলা যদি জানতে পারে তার বিয়ের আগেই তার স্বামী মারা গিয়েছে তাহলে নীলা আত্মহত্যা করবে, আর সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার ভাই আর ভাবিও মারা যাবে। তাই বলছি, প্লিজ বাবা, তুই আর না বলিস না। আমি একটু ভেবে দেখলাম, সত্যি তো, আজকে যদি আমি নীলাকে বিয়ে করি তাহলে 3টা জীবন বেঁচে যাবে, কিন্তু এদিকে আমার গার্লফ্রেন্ডের জীবনটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কোনটা করব? নীলা আপুকে বিয়ে করব নাকি বিয়ে করব না? এসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখে কোণে পানি চলে আসলো আমি বুঝতেই পারলাম না। হঠাৎ পেছন থেকে কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ঘুরে দেখি নীলা। ভাইয়া, এ কি হলো আমার? আরে পাগলি, কান্না করিয়েন না, আপনার কিছু হবে না। ভাইয়া,
সবাই জেনে যাবে যে আমার বিয়ের আগে আমার স্বামী মারা গিয়েছে। এটা জানার পর আমাকে আর কে বিয়ে করবে? তোমাকে আমি বিয়ে করব, প্লিজ তুমি কান্না করো না। কখন যে আমি থেকে তুমিতে চলে আসলাম বুঝতেই পারলাম না। কি হচ্ছে আমার সাথে? আমি স্বপ্ন দেখছি না তো? কি বললেন? তোমাকে কেউ বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করব। না ভাইয়া, তুমি আমার জন্য শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করবে কেন? না হয় একটা মেয়ের জন্য জীবনটা নষ্ট করে দিলাম, তবুও তো মেয়েটা বেঁচে যাবে। নীলা আমার মুখে দেখে মায়াবী চোখে তাকিয়ে আছে। আমি নীলার চোখের দিকে তাকিয়ে দেখি নীলার চোখে কাজলগুলো চোখের পানিতে ধুয়ে গিয়েছে, মেকআপ নষ্ট হয়ে গিয়েছে। আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের ভালোবাসা দেখে মামা আমি কেঁদে ফেললো। মামা আমার কাছে এসে আমার হাত ধরলো। বাবা, তুমি সত্যি একটা ভালো মানুষ। তোর মতো ছেলে যদি প্রত্যেকটা বাবা মার পাইতো, তাহলে আজকে আর বাবা মায়ের অবাধ্য সন্তান জন্ম নিত না। ভাই, এখন এসব বলার সময় না। অতিথিরা জানার আগে নিলয় আর নীলার বিয়েটা দিয়ে ফেলতে হবে। হ্যাঁ ভাবি, আম্মু আব্বুর কথা মতো আমাদের বিয়েটা হয়ে গেল। যতটা খুশি তার থেকে বেশি কষ্ট পাচ্ছি চাঁদনির কথা ভেবে। এবার মামামির কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির পথে রওনা দিব। নীলা মামামি ছেড়ে আসার সময় প্রচুর কান্নাকাটি করলো। মামাতো ভাই রোহান আমার কাছে আসলো। ভাই, আমার বোনটাকে একটু দেখে রাখিস, ওকে তোর হাতে তুলে দিলাম। ভাইয়া তুই চিন্তা করিস না। ভাই, আমার বোনটাকে কখনো কষ্ট দিস না। আমি রোহানকে জড়িয়ে ধরলাম। ভাইয়া, নীলা যেমন তোমার কলিজার টুকরা তেমনি আমারও। রোহান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জানিস ভাই, আল্লাহ যেটা করে সেটা বান্দার ভালোর জন্যই করে। হ্যাঁ রে, এখন প্লিজ কান্নাকাটি করিস না। হাসি মুখে বোনটাকে বিদায় দে। রোহান চোখ মুছে নীলাকে জড়িয়ে ধরলো। আরে, এবার তো আমাদের বোমাকে ছেড়ে দাও। দেখছো দেখছো একদিনেই কেমন হিংসা করছে। তাই তো করব। এমন মিষ্টি একটা বউ পাইলে সবাই হিংসা করবে। আব্বু আম্মু তোমরা নীলাকে নিয়ে এসো, আমি চলে গেলাম। আমার প্রচুর ঘুম পাচ্ছে। সে কি? তাহলে তোকে এখন আর বাইক চালাতে হবে না। তুই বাইকটা রেখে আমাদের সাথে গাড়িতে চল। আমার বাইকের কি হবে? আরে চিন্তা করিস না, আমি কালকে দিয়ে আসবো। হলো তো এবার, চল। হঠাৎ আমার ছোট বোন নীলিমা এসে আমার হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে যেতে লাগলো। এই কুত্তা, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে চল আগে। আমাকে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে ড্রাইভারের পাশের সিটে বসে যাব, তখনই পেছন থেকে নীলিমা আমার জামা টেনে ধরলো। ওখানে বসতে পারেন না স্যার, ওখানে আব্বু বসবে। ও, তাহলে আমি বরং মাঝখানের সিটে বসি। জি না, মাঝখানে আম্মু আর আমি বসবো। আচ্ছা, তাহলে আমি গাড়িতে যাব না বলে চলে আসতে লাগলাম। কোথায় যাচ্ছেন স্যার? আপনার সিট তো পেছনে। বলে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল। আমি গাড়ির পেছনের সিটে বসে যাব, তখনই খেয়াল করে দেখি নীলা আমার পাশের সিটে বসে আছে। আমি একটু লজ্জা পেয়ে নীলার আমার মাঝে একটু ফাঁকা রাখলাম। আস্তে আস্তে নীলা আমার দিকে এগিয়ে আসে। আমি ওই সাইডে সরে যাচ্ছি। আমি সরতে সরতে গাড়ির দরজার কাছে চলে আসলাম। ওদিকে আম্মু আব্বু এসে যে যার সিটে বসে পড়লো। গাড়ি চলছে, এদিকে ভয়ে আমার বুকের ভেতর কারেন্টের শক লাগছে। নীলা একটু দুষ্টামি করে আমাকে চিমটি কাটলো। আমি গাড়ির ভেতরে কিছুই বলতে পারছি না, শুধু সহ্য করে যাচ্ছি। আমার সাথে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি ওর মাথাটা হাত দিয়ে ধরে রেখেছি, কারণ যদি মাথা ছেড়ে দেই তাহলে ধাক্কা লেগে ওর ঘুম ভেঙে যাবে। কিছু সময় হাত দিয়ে ওর মাথাটা ধরে রাখলাম, তারপর হাতটা সরিয়ে দিলাম। নীলা আমার ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে মেয়েটার কোনো চিন্তাই নেই, খালি ঘুমাচ্ছে। গাড়ি আমাদের বাড়ির সামনে এসে থামলো। আব্বু আম্মু গাড়ি থেকে নামলো। কি রে নিলয়, নাম। কিভাবে নামবো? নীলা তো ঘুমাচ্ছে। হঠাৎ আম্মুর পেছন থেকে নীলিমা বলে উঠল, ভাই, তুই ভাবিকে কোলে নিয়ে নাম, তাহলে ভাবির ঘুমটা আর ভাঙবে না। হ্যাঁ, নীলিমা ঠিক বলছে। মেয়েটা সারাদিন অনেক কষ্ট করছে, এখন মেয়েটার ঘুম ভাঙানো ঠিক হবে না। খাইছে রে, এখন বড় আপুকে খুলে নিতে হবে। ভাইয়া ফিসফিস করে কি বলছিস? আম্মু, আমি নীলাকে খুলে নিতে পারবো না। হারামজাদা, কি বললি? মানে কিছু না, নিচ্ছি। আমি নীলাকে কোলে তুলে নিলাম, তারপর বাড়ির ভেতরে ঢুকলাম। আম্মু, নীলাকে কোন রুমে নিয়ে যাব? আরে গাধা, সেটাও কি আমাদের বলে দেওয়া লাগবে?
তোর বউ তোর রুমে নিয়ে যা। আচ্ছা, আমি নীলাকে নিয়ে আমার রুমে চলে গেলাম। রুমের দরজা খুলতেই আমি হা করে তাকিয়ে আছি। হায় আল্লাহ, আমার রুমটা এত সুন্দর করে সাজালো কে? আমি নীলাকে কোলে নিয়ে নীলার মুখের দিকে তাকিয়ে আছি। আহ, কত কত মিষ্টি আমার বউটা, কত মিষ্টি করে ঘুমায়। দুর্বল কী সব ভাবছি। নীলা তো আমার সিনিয়র আপু, নীলাকে নিয়ে এসব ভাবা ঠিক হচ্ছে না। নীলাকে পাশের বিছানায় শুয়ে দিয়ে নীলার পাশে বসে পড়লাম। কতক্ষণ, কত সুন্দর মেয়েটা, যদি মেয়েটার কপালে একটা চুমা দিতে পারতাম। ছি 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 ছি, কী সব ভাবছি। নীলা আমার বড় আপু বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দরজা খুলতেই নীলা দৌড়ে এসে আমার পায়ে সালাম করতে লাগলো। আরে আপু, কি করছো? উঠো। তবু নীলা উঠলো না। ওই আপু, পাটা ছাড়ো প্লিজ। আমি নীলার হাত ধরে ওঠালাম। আপু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। নিলয়, আমি তোমার বউ, তুমি আমাকে আপু বলছো কেন? আপু, আমি আপনাকে বউ বলে মানতে পারবো না। আমাকে যখন বউ বলে মানতেই পারবে না, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আপু, আমি তোমাকে সব বলবো, আমাকে একটু সময় দাও প্লিজ। না, এক্ষুনি বলো। আচ্ছা, ছাদে চলুন, ছাদে গিয়ে বলছি। এই দুরাতে ছাদে কেন? চাঁদ দেখবো আর গল্প করব। আচ্ছা চলো। নীলাকে নিয়ে ছাদে গেলাম। আপু, আমার গার্লফ্রেন্ড আছে। কি বলছো তুমি? তাহলে আমাকে বিয়ে করলে কেন? আম্মু আব্বু যাবে। এখন আমার কি হবে? কি আর হবে, এভাবে সংসার করতে হবে। আমি না হয় তোমার সংসার করে সুখী হলাম, কিন্তু চাঁদনির কি হবে? মেয়েটা তো কখনো তোমাকে বলতে পারবে না। আচ্ছা আপু, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? এখন চাঁদনির পরীক্ষা চলছে। চাঁদনির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা মিথ্যা স্বামী স্ত্রী অভিনয় করব। তারপর? চাঁদনির পরীক্ষা শেষ হতে আর 2 দিন বাকি আছে। তারপর আমি চাঁদনিকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। তারপর চাঁদনিকে বিয়ে করব। 2-1 বছর যদি আমি বাড়িতে না আসি, তাহলে আব্বু আম্মু তোমাকে এমনিতেই তোমার আব্বুর বাড়িতে তুলে দিয়ে আসবে। তখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। আমার কথা শোনার পর যেন নীলার মাথায় আকাশ ভেঙে পড়ল। একটা মেয়ে বুকে কতটা আশা নিয়ে একটা ছেলেকে বিয়ে করে, সেটা শুধু একটা মেয়েই বলতে পারবে। আর যদি বিয়ের রাতেই সেই আশাটা ভেঙে দেওয়া হয়, তাহলে মেয়েটার অবস্থা কেমন হতে পারে একটু ভেবে দেখুন। নীলা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, খুব সুন্দর আইডিয়া। এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আমার ঘুম পাচ্ছে না। আরে রুমে চলো। ইচ্ছে নেই। এখন মনে হচ্ছে আমার আপন বলতে শুধুই আকাশটাই আছে। আপু, পাগলের মতো কি সব বলছো? নিলয়, জানো আমার কপালটাই না খারাপ। নাহলে কি বিয়ের আগে এইভাবে স্বামী মারা যায়? আপু, ওইসব বাদ দাও তো, আমি আছি তো তোমার পাশে। আমার পাশে কাউকে লাগবে না, আমি একাই পথ চলতে পারবো। আপু, অনেক হয়েছে, এবার চলো না। বললাম তো, তুমি গিয়ে শুয়ে পড়ো। পাগল নাকি? আম্মু যদি জানতে পারে তোমাকে ছাদে রেখে আমি ঘুমাচ্ছি, তাহলে আম্মু আমাকে মেরে ফেলবে। বলে আমি নীলাকে কোলে তুলে নিলাম। নীলা কিছুটা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি নীলার মুখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলাম। তোমার কোলে ওঠার আমার কোনো অধিকার নেই, তোমার কোলে তো চাঁদনি উঠবে। আপু, বাদ দাও না চাঁদের কথা। যতদিন আছি স্বামী স্ত্রীর অভিনয়টা তো করে চাই। আচ্ছা, তুমি যখন তোমার পরিবার ছেড়ে চলে যাবে, তখন তোমার কষ্ট হবে না? কষ্ট হলেও কিছু করার নেই। মানুষ নিজের ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে। তা ঠিক। দোয়া করি তোমরা সুখী হও। খুব ভালো করে বুঝতে পারছি নীলা কথাটা মন থেকে বলছে না, বরং রাগ করে বলছে। তোমাদের দোয়া আমার সাথে থাকলেই চলবে। আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে। আমি নীলাকে বিছানায় বসে দিলাম। তারপর আমি সোফায় শুয়ে পড়লাম। কি হলো, তুমি সোফায় কেন? আপু, আপনি আমার থেকে বয়সে বড়, আমি বড় আপুর পাশে কখনো ঘুমাতে পারবো না। নিলয়, আমি তো তোমার থেকে 3 মাসের বড়। তাতে কি, একদিনের বড় হলেই সে সিনিয়র। বুঝতে পারছি, থাক। তোমার যখন ইচ্ছে, তাহলে আর কি বলবো। ধন্যবাদ আবার মনের কথাটা বোঝার জন্য। নীলা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। গুড নাইট। গুড নাইট। সকালে কেউ একজন আমার মাথায় হাত দিয়ে ডাকছে। ওই কর্তি, আজকে তো সুন্দর করে ডাকছিস কেন? প্রতিদিন তো গায়ে পানি ঢেলে দিস, আজকে আবার তোর কি হলো? বলে আমি চোখ খুলে দেখি নীলা আপু। হিসরে খাইছে। বড় আপুকে তুই করে বললাম, এবার আমাকে পিটিয়ে সোজা করবে। আরে নিলয়,
ওঠো না, অনেক বেলা হয়ে গেছে। তুমি কলেজে যাবে না? হ্যাঁ, কয়টা বাজে আপু? 7টা। আপনি কলেজে যাবেন না? আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আম্মু বলল তোমাকে সাথে করে নিয়ে যেতে। আপনি দেখি স্বার্থপর, আমাকে না নিয়েই একা একা কলেজে চলে যাচ্ছেন। স্বার্থপর না হলে এই পৃথিবীতে বেঁচে থাকা কঠিন। তা ঠিক। আরে ওঠো তো বাল। আমি লাফিয়ে উঠে বসলাম। নীলা আমার হাতে তাওলিটা দিল। যাও তাদের গোসল করে আসো। গোসল করবো কেন? কালকে রাতে তোমার বাসর রাত ছিল, আর আজকে তুমি গোসল করবে না? বাসর রাতে আমি কিছু করিনি তো। বাসর রাতে কিছু করনি, তবুও গোসল করা লাগবে, না হলে বাড়ির সব মানুষেরা সবকিছু বুঝতে পারবে। দূর বাল, সকাল সকাল ঠান্ডায় গোসল করতে হবে। বাল, কেন সে বিয়ে করতে গেলাম? এই খালি বাল বাল বলো কেন? সরি আপু, ভুল করে বলে ফেলেছি। এবার গোসল করে আসো, না হলে কিন্তু একটা থাপ্পড় খাবে। সে না মানে আমি যাচ্ছি বলে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। আমার দৌড় দেখে নীলা জোরে জোরে হাসতে লাগলো। আমি কোনো রকম গোসলটা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার পছন্দের জামা আর প্যান্ট রাখা আছে সোফার উপর। আরে এগুলো কে রেখে গেল? আজ পর্যন্ত কেউ তো এমনভাবে আমার পছন্দের জিনিস কি এটা জানে না। ভূতে রেখে গিয়েছে, এখন এগুলো পরে কলেজে চলো। যদি না বলো এগুলো কে রেখে গিয়েছে, তাহলে আমি এগুলো পরবো না। আচ্ছা পড়া লাগবে না, তুমি না হয় তাহলে পরেই কলেজে চলো। আমি নীলার মুখের দিকে হা করে তাকিয়ে নীলার অপূর্ব সুন্দর হাসিটা দেখছিলাম। আহ, কত মিষ্টি করে মেয়েটা হাসে, মন ছুঁয়ে দেওয়ার মতো হাসি। এই যে স্যার, মুখটা এবার বন্ধ করুন, না হলে মাছি ঢুকে যাবে। এ না মানে, ওইগুলো আমি রাখছি, এবার তো পড়ে নাও। ওয়াও, বিউটিফুল। তোমার পছন্দের কোনো তুলনা হয় না। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আপু, তুমি একটু বেলকনিতে যাবে প্লিজ? আমি তোমার সামনে জামা প্যান্ট পরতে পারবো না, আমার লজ্জা লাগে। কি লাজুক ছেলে। বলে নীলা বেলকনিতে চলে গেল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আপু, এবার আসুন। কি হলো, এখনো হাতের বোতামটাও লাগাওনি? দুর্বল, হাতের বোতাম লাগানো যাচ্ছে না, তুমি চলো। পাগল একটা। বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো। তারপর আমার জামার বোতাম লাগাতে লাগলো। আরে আপু, কি করছো? ছি 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 ছি। কোনো কথা বলবে না, একদম চুপ করে সোজা হয়ে দাঁড়াও। নীলা আমার জামার বোতাম লাগিয়ে হাতে ঘড়িটা পরিয়ে দিয়েছে। আমি নীলার মুখের দিকে তাকিয়ে ভাবছি, আচ্ছা চাঁদনিও বিয়ের পর আমাকে এভাবে ভালোবাসবে তো, নাকি বিয়ের পর আমাকে আর ভালোবাসবে না? ধুর, কী সব ভাবছি। চাঁদনি তো নীলার থেকে বেশি ভালোবাসবে। নীলা ঘড়িটা পরে দিল, তারপর চিরুনিটা হাতে নিল। নীলা আমার থেকে লম্বা একটু খাটো। নীলা সোফার ওপর উঠে দাঁড়ালো, তারপর আমার চুলগুলো আশ্রয় দিতে লাগলো। আপু, চুলটা তো আমি আশ্রয় নিতে পারতাম। তোমাকে না বলছি কোনো কথা বলবে না। সরি আপু। নীলা নিচের চোখে থেকে একটু কাজল নিয়ে আমার কপালে লাগিয়ে দিল। আপু, আমার কপালে কাজল দিচ্ছ কেন? আমি বাচ্চা নাকি? তোমার দিকে কারোর নজর যেন না লাগে, তাই জন্য কাজল লাগিয়ে দিলাম। কি পড়ে? কিছু বললে বুঝি? না, কিছু না, চলো। আমি নীলাকে নিয়ে নিচে নামছি। তখন নীলিমা ওপরে আসতে লাগলো। আমি নীলিমাকে দেখে নীলার ঘাড়ে হাত দিলাম। নীলা আমার হাতের ছোঁয়া পেয়ে একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। কি ব্যাপার স্যার, ম্যাডামকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কলেজে যাচ্ছি, সামনে থেকে সর। তোর পথ কে আটকেছে? যা। আচ্ছা, তুই আমার রুমটা একটু গোছিয়ে রাখিস কেমন? রুম গুছিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্তে? কলেজ থেকে বাড়িতে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে হবে। তোর মতো পেতনির জন্য আমি আইসক্রিম নিয়ে আসবো? দেখেছো ভাবি, তোমার সামনে ভাই আমাকে পেতনি বলছে। তাই তো নিলয়, তোমার ভুল হয়েছে, তুমি নীলিমার কাছে ক্ষমা চাও। আচ্ছা বোন, আমার ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দে। তোর মতো ছোট লোকের কথায় আমার কিচ্ছু যায় আসে না, তোকে ক্ষমা করে দিলাম। থ্যাঙ্কস। বলেই আমরা চলে আসতে লাগলাম। তখন নীলিমা আবার পেছন থেকে ডাক দিল। কি হলো আবার? আইসক্রিম নিয়ে আসবি তো? পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়া না নিয়ে আসলে আমি নিয়ে আসবো, কেমন? থ্যাঙ্কস ভাবি। আমি নীলা বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায়, কারণ আজকে বাইক নেই, তাই রিক্সায় যাওয়া লাগবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো। আমি আগে রিক্সায় উঠে বসলাম, তারপর হাতটা বাড়ে দিলাম। নীলা আমার হাতটা ধরে আমার পাশে বসলো। আমি দুজনের মাঝখানে
কিছুটা ফাঁকা রেখে বসলাম, কিন্তু নীলা আমার দিকে এগিয়ে এসে বসতে লাগলো। আমি যত সরে যাচ্ছি নীলা তত এগিয়ে আসছে। নীলার মুখের দিকে তাকালাম, নীলা আমার দিকে রাগে রাগে চোখে তাকালো। আমি বুঝলাম বড় আপুর রাগ উঠে গিয়েছে। আমি আর কিছু করলাম না, চুপ করে সোজা হয়ে বসলাম। রিসা কলেজের সামনে এসে দাঁড়ালো। আমি প্রথমে রিসা থেকে নামলাম, তারপর নীলার হাত ধরে নীলাকে আস্তে আস্তে নামতে বললাম। আমি ভাড়াটা মিটিয়ে দিয়ে কলেজের ভিতরে ঢুকতে যাব, তখনই পেছন থেকে রিক্সাওয়ালা মামা ডাক দিল। জি মামা। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন? হ্যাঁ অবশ্যই। আর আপনার পাশে যে মেয়েটা বসেছিল, উনি কি আপনার বউ? মানে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। ধন্যবাদ স্যার। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম। কলেজের ভিতর ঢুকতেই সব ছেলেদের নজর আমার দিকে। সবাই ভাবছে গন্ডি মেয়ের সাথে আমার মতো নরম প্রকৃতির ছেলে আসে। আমার বন্ধুরা আমার কাছে দৌড়ে আসলো। আরে নিলয়, তোরা একসাথে? কেন, একসাথে কলেজে আসা যাবে না? আরে তা না, আজ পর্যন্ত কলেজে ছেলেরা যাকে ভয় পাইছে, আর সেই মেয়ে তোর হাত ধরে কলেজে ঢুকতেছে, এটা সত্যি অবাক করার মতো। আরে নীলা আমার ফুফাতো বোন। কি বলিস? এটা তুই যদি আগে বলতিস তাহলে আমাদের আর নীলা আপুর হাতে মার খাওয়া লাগতো না। ওই, তোরা নিলয়ের বন্ধু? মানে একদম চুপ, তুমি একটাও কথা বলবে না। মানে আপু, আমরা অনেক আগে থেকেই বন্ধু। আজকের পর থেকে যদি তোদের একটা কেউ নিলয়ের আশেপাশে দেখি তাহলে মেরে পা ভেঙে দেবো, বলে দিলাম। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম, আমরা এখন আসি, বাই। ওই শরীফুল শোন না। হাসি রে ভাই। আজকের পর থেকে কলেজে আমার সাথে আসবে, আমার সাথেই আবার বাড়িতে যাবে। কোনো বন্ধুর সাথে যদি কথা বলো তাহলে তোমাকে মেরে হাসপাতালে ভর্তি করবো। নাউজুবিল্লাহ। চলো এবার ক্লাসে। আপু, আমি একটু চাঁদের সাথে দেখা করব। চলো, আমিও তোমার সাথে যাব। কি দরকার আপু, আপনি বরং ক্লাসে যান। একটা থাপ্পড় দেবো কিন্তু, চলো। আচ্ছা চলুন। আমি নীলাকে নিয়ে কফি হাউসে গেলাম, কারণ চাঁদনি প্রতিদিন ওখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষায় থাকে। আজকে যে আমার অবস্থা কী হবে সেটা শুধু আল্লাহ জানে। একদিকে চাঁদনি, আবার একদিকে নীলা। আজকে আমাকে মেরেই ফেলবে। নীলা আপু। বলো। না মানে আপনি চাঁদনির সামনে গিয়ে কি পরিচয় দেবেন? আমি বলবো আমরা ভাই বোন। ভাই বোন বললে কি বিশ্বাস করবে? সেটা জানি না, কিন্তু আমি চাই না আমার জন্য তোমাদের মাঝে ঝগড়ার সৃষ্টি হোক। আপু, আমার মনে হয় আমাদের সত্যিটা বলে দেওয়া ঠিক হবে। সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা চলুন, সত্যিটা বলে দিব, তারপর যেটা হবে দেখা যাবে। আচ্ছা। নীলাকে নিয়ে কফি হাউসে গিয়ে বসলাম। নীলা আর আমি বসে বসে কফি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যে চাঁদনি দৌড়ে আসলো। আমি চাঁদনিকে দেখে উঠে দাঁড়ালাম। নিলয়, তুই এখানে, আর আমি তোকে সারা কলেজে খুঁজে পাচ্ছি না। কেন, এত খোঁজাখুঁজির কি হলো? কালকে রাতে আমার ফোনটা ধরলি না কেন? চাঁদনি, তোর সাথে আমার কিছু কথা আছে। কালকে রাতে আমার ফোন রিসিভ করিসনি কেন, এটার উত্তর দে। বিজি ছিলাম। আজ 5 বছরের মধ্যে তোকে তো এমন বিজি পাইনি। কি হয়েছে সেটা বল। একটু সাইডে চল। আচ্ছা চল। আমি চাঁদনিকে নিয়ে কফি হাউসের এক কোণে চলে আসলাম। কি হয়েছে এবার বল। চাঁদনি, আমি যদি কখনো অন্য মেয়েকে বিয়ে করি তাহলে কি তুই আমাকে ভুলে যেতে পারবি? আজব, আজকে হঠাৎ এই কথা বলছিস কেন? আরে বল না, আমাকে ভুলে যেতে পারবি কিনা? না, কখনো তোকে আমি ভুলে যেতে পারবো না। আমার বউ থাকা সত্ত্বেও তুই আমাকে আবার বিয়ে করতে পারবি? অবশ্যই পারবো, তোর জন্য আমি সব কিছু পারবো। চাঁদনি, আমার বিয়ে হয়ে গিয়েছে। তোর বিয়ে? হাসিস কেন? তোর মতো ভিতুকে কোন মেয়ে বিয়ে করবে? বিশ্বাস কর চাঁদনি, আমার বিয়ে হয়ে গিয়েছে। হয়েছে হয়েছে, তুই ভালো নাটক করতে পারিস। বলে চাঁদনি আমাকে জড়িয়ে ধরল। চাঁদনিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আরে নিলয়, কাঁদছিস কেন? চাঁদনি, বিশ্বাস কর আমার বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, তোর বউকে দেখাতো। নীলা, এদিকে একটু আসো তো। নীলা আমাদের পাশে এসে দাঁড়ালো। আরে নীলা আপু, তুমি? নীলা আমার স্ত্রী। আপু, নিলয় কি সত্য বলছে? হ্যাঁ চাঁদনি, আমরা এখন স্বামী স্ত্রী। নীলার কথা শোনার পর চাঁদনির হাসি মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। নিলয়, তুই অনেক সুন্দর একটা বউ পেয়েছিস রে। নীলা আপু অনেক ভালো মানুষ, তোরা সুখী হবি এই দোয়াই করি।
চাঁদনি, আমার কথাটা শোনো। কি আর শুনবো বল? কি শুনতে বাকি আছে বল? এখনো অনেক কিছু বাকি আছে আমি আর কিছুই শুনতে চাই না। বলে চাঁদনি চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে চাঁদনির হাতটা এঁটে ধরলাম। নিলয়, আমার হাত ছাড় বলছি। না, আমি তোর হাত ছাড়বো না, তুই আগে আমার কথা শোন। চাঁদনি হাতটা ঝাড় দিয়ে ছাড়িয়ে নিয়ে আমার গেলে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমাকে কি পুতুল পেয়েছিস? ইচ্ছে মতো ইউজ করেছিস আর এখন ছুঁড়ে ফেলে দিচ্ছিস? আরে এতদিন আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, আর আজকে তুই ভালোবাসার এই দাম দিলি? ছি 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 নিলয়, তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো বেইমানের মুখ আমি আর দেখতে চাই না। বলে চাঁদনি কান্না করতে করতে কলেজে চলে গেল। আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি কফি হাউসে এসে বসলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। নীলা আমার সামনে এসে বসলো। কি হলো নিলয়, বাড়িতে যাবে না? হ্যাঁ, যাব। চলো। আপনি একা চলে যান, আমি একা চলে যেতে পারবো। সে কি, একা যাবে কেন? চলো দুজনে একসাথে যাই, নাহলে আম্মু আব্বু আবার রাগ করবে। আচ্ছা চলুন। নীলাকে নিয়ে বাড়িতে চলে এলাম। নিলয়, তুমি সোফায় বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর গল্প করবো। শুধু মাথা নাড়ালাম। আমি সোফা থেকে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একটা সিগারেট চালিয়ে টানতে রাখলাম। শুনেছি সিগারেটের ধোঁয়ার সাথে নাকি মনে সব কষ্টগুলো উড়িয়ে দেওয়া যায়, তাই ছাদে বসে বসে সিগারেট টানছি। আমি এটা কি করলাম? দুইটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম। আমাকে ছাড়া চাঁদনি যেমন থাকতে পারবে না, তেমনি চাঁদনিকে ছাড়া আমি কখনো নীলার সাথে সংসার করতে পারবো না। জীবনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ভালোই তো ছিলাম, কেন যে আমার সাথে এমন হলো? আমি একটা কাপুরুষ। আজকে যদি ফ্যামিলিতে আমার আর চাঁদনির প্রেমের কথাটা বলে দিতাম, তাহলে আজকে আর এত কষ্ট পাওয়া লাগতো না। হঠাৎ আমার ঘাড়ে কেউ একজন হাত দিল। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি নীলা আপু। আমি তাড়াহুড়ো করে সিগারেটটা ফেলে দিলাম। আরে নিলয়, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন আপু, কি হয়েছে? আরে নিলয়, এখানে কিসের দোয়া? ইয়ে না মানে, তুমি সিগারেট খাও সেটা আগে বলনি তো। প্রয়োজন মনে করেনি, তাই আর বলা হয়নি। সিগারেট খাওয়া ঠিক না, জানি। তবুও কেন সিগারেট খাও? কষ্টগুলো সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিতে চাই। তোমার কিসের কষ্ট? জানো আপু, যাকে আমি নিজে থেকে বেশি ভালোবাসি, সেও আজকে আমাকে ভুল বুঝলো। আমার কোনো কথাই শুনলো না। আচ্ছা নিলয়, বলছিলাম চাঁদনিকে ভুলে আমাকে নিয়ে নতুন জীবন শুরু করা যায় না? আপু, আমি চাঁদনিকে অনেক ভালোবাসি। তাকে ছাড়া অন্য মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। ওহ আচ্ছা, খেতে চলো, আব্বু মা অপেক্ষা করছে। আমার ক্ষুধা নেই, তুমি কি খেয়ে নাও। নিলয়, একদম পাগলামি করো না, চলো খেতে চলো। বললাম তো খাবো না, তবু কেন বিরক্ত করছো আমাকে? একটু ধমক দিয়ে বললাম। নীলা কান্না করতে করতে রুমে চলে গেল। আমিও চাঁদনির নাম্বারে ফোন দিলাম, কিন্তু চাঁদনি আমার নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে রেখেছে। অনেক ট্রাই করলাম, কিন্তু ফোন ঠকলো না। তাই ফোনটা রেখে রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা খাটের উপর শুয়ে কান্না করছে। আমাকে দেখে নীলা চোখের পানি মুছে বিছানা থেকে উঠে বসলো। আমি নীলার পাশে গিয়ে বসলাম। নীলা আমার হাতটা ধরলো। প্লিজ নিলয়, এবার খেতে চলো। আচ্ছা আপু, তুমি আমার জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছ? সেটা তুমি বুঝবে না, যখন বুঝবে তখন আর সময় থাকবে না। আপু জানো, চাঁদনি আমার নাম্বারটা না ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছে। সে কি, তুমি অন্য নাম্বার দিয়ে ট্রাই করোনি? আমার সব নাম্বার চাঁদনি ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছে। আচ্ছা তুমি বিকেলে চাঁদনির সাথে দেখা করিও, এখন খেতে চলো। আপু, আমাকে একটা হেল্প করবে প্লিজ? হ্যাঁ বলো। আপু, আপনার অনেক সম্মান করেছে, অনেক মেয়েরা আপনার কথা শোনে। আপনি একটু চাঁদনিকে বুঝে বলুন ব্যাপারটা। আমার কথা কি চাঁদনি শুনবে? অবশ্যই শুনবে। আচ্ছা ট্রাই করে দেখতে পারি। অনেক ধন্যবাদ আপু, আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আরে নিলয়, আগে চাঁদনিকে রাজি করাতে হবে তো, তাই না? আপনি বললে ঠিক রাজি হবে। আচ্ছা ঠিক আছে, এবার খেতে চলো। আচ্ছা চলো। নীলাকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি সবাই মিলে। ভাইয়া, পরীর মতো একটা ভাবি এনে দিলাম, এর জন্য আমার কিছু গিফট দিবি না? হাতের কাছে আয়, তোর গিফট দিচ্ছি। নীলিমা আমার পাশে এসে বলল। আমি নীলিমার চুলগুলো ধরলাম। উফ, লাগছে কিন্তু। আরো চাইতো গিফট? ওই শুরু হয়েছে ঝগড়া। তোমার এই শাকচুন্নি মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে, ততদিন এমনভাবেই ঝগড়া হবে।
জানো বৌমা, আজ পর্যন্ত ঝগড়া ছাড়া কোনো একটা দিন একটু শান্তিতে থাকতে পারলাম না। এই দুইটাকে নিয়ে আর পারি না। একদম ঠিক বলেছেন আম্মু, যখনই এনারা দুইজন একসাথে হয় তখনই ঝগড়া শুরু হয়। আম্মু, তোমার এই বাদর ছেলেটাকে বাড়ি থেকে বের করো তো, আর ঝগড়া হবে না। হুম। ওই, আমার বাড়িতে আমি থাকবো না তো তুই থাকবি? দূর হ। না, এটা আমার আব্বুর বাড়ি, এখানে আমি থাকবো, তুই দূর হ। কিসের আপুর বাড়ি? আবার তোর বিয়ের বয়স হয়েছে, তুই এবার এই বাড়ি থেকে দূর হ। পারবো না। না, পারবে কেন? তুমি তো আমার ঘরে বসে খাবে। ওই, আমি আমার আব্বুরটা খাই, তোরটা না, বুঝলি? অনেক ঝগড়া হয়েছে, এবার দুইজন একদম চুপ। ভয় পেয়ে চুপ করে গেলাম। ভাবি, আরেকটা কথা বলি। বলো। ভাইয়া ভাবিকে নিয়ে হানিমুনে কোথায় যাচ্ছিস? বাসার ছাদটা কত সুন্দর, আমাদের বাসার ছাদটা, তাই না? লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। ফাইজলামি করিস না, কোথায় যাচ্ছিস সেটা বল। সেটা সময় হলেই বলবো। আচ্ছা, তাড়াতাড়ি বলিস, আমি কথাটা শোনার অপেক্ষায় থাকলাম। বলে নীলিমাও দৌড়ে রুমে চলে গেল। আমি নিজেও রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। আরে আপু, কি হয়েছে? তোমার চোখে পানি কেন? ও কিছু না, চোখে পোকা পড়ছে। ও, বুঝলাম। নীলা কান্না করছিল, কিন্তু আমার থেকে লুকাচ্ছে। নিলয়, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি চাঁদনিকে রাজি করিয়েছি। চাঁদনির পরীক্ষা কালকে শেষ হবে, তারপর কালকে সন্ধ্যায় চাঁদনি তোমার জন্য কলেজের পিছনে অপেক্ষা করবে। তুমি সেখান থেকে চাঁদনিকে উঠিয়ে নিও। আমি নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আপু, কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ আপু, তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। দোয়া করি তোমরা সুখী হও। আচ্ছা আপু, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা চলো, আমারও প্রচুর ঘুম পাচ্ছে। প্রতিদিনের মতো আমি সোফাতেই শুয়ে পড়লাম, আর নীলা বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ পর পর আমার কানে কান্নারাও যাচ্ছে। আমি প্রথমে ব্যাপারটা এতটা সিরিয়াস নিইনি, কিন্তু দীর্ঘ সময় কান্নার আওয়াজ কানে আসার কারণে একটু বিরক্ত হলাম। আপু, অনেক রাত হয়েছে, এসব কান্নাকাটি রেখে ঘুমাও, আমার ঘুমের ক্ষতি হচ্ছে। সরি। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত তিনটার দিকে নীলা চিৎকার করে উঠল। আমি দৌড়ে নীলার পাশে গিয়ে বসলাম। আপু, কোনো প্রবলেম হয়েছে? আমার প্রচুর ভয় লাগছে। সে কি? আচ্ছা, তাহলে লাইটটা জ্বালিয়ে রাখি, আর ভয় লাগবে না। নিলয়, লাইট জ্বালিয়ে রাখলে তোমার ঘুমের ক্ষতি হবে, তার থেকে তুমি আমার পাশে এসে শুয়ে পড়ো। কি যে বলেন আপু। প্লিজ, একটা রাত। কালকে থেকে তো তুমিও চলে যাবে আর আমিও চলে যাব। খুব ইচ্ছে জানো, এক রাত তোমার পাশে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আমি নীলার পাশে গিয়ে শুয়ে পড়লাম। নীলা আমাকে পাশে রেখে নিশ্চিন্তে ঘুমালো। আমি নীলার মুখের দিকে তাকিয়ে দেখে নীলার চোখ লাল হয়ে আছে, আর চোখের কোণে পানি জমে আছে। মেয়েটা মনে হয় সারা রাত ঘুমায়নি, সারা রাত মনে হয় কান্না করছিল। মেয়েটার কষ্ট আর সহ্য হচ্ছে না। আচ্ছা, চাঁদনিকে ছেড়ে দিয়ে কি নীলাকে ভালোবাসবো? নীলা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু চাঁদনি তো আমাকে অনেক ভালোবাসে, আর নীলা চাঁদনিকে রাজিও করিয়েছে। এখন আমাকে অবশ্যই চাঁদনিকে বিয়ে করতে হবে, না হলে চাঁদনি অনেক কষ্ট পাবে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে নীলা আমাকে ডাক দিল। নিলয়, ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে। আমি চোখ খুলে দেখি নীলার বুকের ওপর আমার হাত, আর নীলার শরীর উপরে আমার পা। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। সরি আপু, রাতে ঘুমের তালে হাত চলে গিয়েছে। আজব নিলয়, তুমি আমার স্বামী, স্বামী স্ত্রীকে স্পর্শ করবে, এতে সরি বলার কি আছে? আপু, আমি তোমাকে বড় আপুর চোখে দেখি। নিলয়, আজকে তুমি চাঁদনিকে নিয়ে চলে যাবে। হ্যাঁ আপু, আজকে চাঁদনির পরীক্ষা শেষ হলেই আজকেই চলে যাব। দোয়া করি তোমরা সুখী হও, তোমাদের জীবনটা সুন্দর হোক। আপু, কলেজের টাইম হয়ে যাচ্ছে, কলেজে যাবে না? না, আজকে আমার শরীরটা ভালো না। সে কি, তোমার শরীর খারাপ আগে বলো না কেন? ডাক্তার ডাকবো? না, ডাক্তারের দরকার হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আপু, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? নীলা কান্না করে দিল। জানো, আমি যেদিন তোমাকে বিয়ে করেছি সেই দিন থেকে তোমাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি। কিন্তু আপু, আমি তো চাঁদনিকে ভালোবাসি। ভাবছিলাম তোমাকে ভালোবেসে নতুন একটা জীবন শুরু করব, কিন্তু তার হলো না। আচ্ছা আপু, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে, আমি কলেজে চলে যাচ্ছি। কলেজ থেকে এসে কথা বলবো। আচ্ছা, সাবধানে যাও। জি। আমি রাস্তার পাশে এসে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই রিক্সা চলে আসলো।
রিক্সায় উঠে বসলাম। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমি চাঁদনিকে আপন করে পাবো। চাঁদনিকে নিয়ে নতুন করে জীবন শুরু করব। আমাদের বিয়ে হয়ে গেলে হয়তো নীলা আপু আমাকে ডিভোর্স দিয়ে তার পছন্দের ছেলেকে বিয়ে করে নেবে। বিভিন্ন চিন্তা করতে করতে কখন যে কলেজে চলে আসলাম বুঝতেই পারলাম না। ভাইজান, আমার ভাড়াটা। কত মামা? ভাইজান, 20 টাকা। আমি রিক্সাওয়ালা মামার হাতে 100 টাকা ধরিয়ে দিলাম। মামা, 100 টাকা রাখো। আজকে আমার একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, তাই খুশি হয়ে আপনাকে 100 টাকা দিলাম। দোয়া করি ভাইজান, আপনার ইচ্ছা পূরণ হোক। আমিন। কলেজে এসে কফি হাউসে গিয়ে বসলাম, কারণ ওখানে চাঁদনি আসবে আমার সাথে দেখা করতে। কিছুক্ষণ কফি হাউসে একা একা বসে থাকলাম, তারপর চাঁদনি আসলো। কি অবস্থা ম্যাম, কেমন আছেন? কেমন আছি সেটা না শুনে বিষ এনে দে, খেয়ে আত্মহত্যা করি। বেবি, এত রাগ করিস কেন? আজকে তো তোকে নিয়ে দূর কোথাও চলে যাব, ওখানে আমরা নতুন করে জীবন শুরু করব। তোর মতো ভিতর টিম আমাকে নিয়ে পালাবে? আচ্ছা, বিকেলে কফি হাউসে থাকিস, এখান থেকে তোকে তুলে নিয়ে যাব। তো কোথায় নিয়ে যাবি সেটা তো আগে বল। তুই কোথায় যেতে চাস? আমি রাঙামাটি যাব, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমার তো সিলেট যাওয়ার ইচ্ছে ছিল। তাহলে তুই সিলেটে যা, আমি বরং রাঙামাটি থেকে ঘুরে আসি। তোর মজা করিস না তো। আরে রাগ করিস কেন, তুই তো আমার বয়ফ্রেন্ড, তোর সাথে তো মজা করবই। হুম। আচ্ছা তাহলে একটা কাজ করি, প্রথমে রাঙামাটি যাব, তারপর ওখান থেকে সিলেট। কিন্তু আমার কাছে তো এত জায়গা ঘোরার টাকা নেই রে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমার আব্বু আছে তো। তোর আব্বু তোকে দেবে তো? হ্যাঁ অবশ্যই দিবে। ও, তাহলে তো কোনো চিন্তাই নেই, বিয়ের আগেই তোর আব্বুর কাছ থেকে টাকা নেব। এখন ক্লাসে চল। আচ্ছা চল। চাঁদনি আমার হাত ধরে আমার ঘাড়ে মাথা দিয়ে হাঁটছে, আর আমি চাঁদনির হাতটা ধরে খেলা করছি। নিলয়? বল। নীলাপু কোথায়? তাকে তো দেখছি না। আজকে নাকি ওনার মন খারাপ, তাই কলেজে আসেনি। ও নিলয়, নীলাপু কিন্তু অনেক ভালো মানুষ। জানি তো। তোকে সে ভালোবাসে, তবুও তোকে আমার হাতে তুলে দিচ্ছে। এমন মানুষ পৃথিবীতে খুব অল্পই পাওয়া যায় রে। তুই অবশ্য ঠিক বলেছিস, কিন্তু আমি তো তোকে আগে থেকেই ভালোবাসতাম। আচ্ছা বাদ দে। কলেজ শেষ করেই কফি হাউসের সামনে দাঁড়ালাম। তাহলে বিকেলে এখানেই দেখা হচ্ছে। 3টার দিকে আসবি কিন্তু। ওকে বাবু। চাঁদনিকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি নীলা ভাই রোহান আইছে আমার বাইক নিয়ে। আরে রোহান ভাইয়া, কখন আসলে? এই তো এখনই। আরে চলো চলো, ভেতরে চলো। আজকে আর যাবো না রে, আমার একটা কাজ আছে। পাগল হলে নাকি? চলো। দেখ ভাই, প্লিজ জোর করিস না, বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু আবার আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বলেই রোহান চলে গেল। আমি বাইকের চাবিটা দিয়ে রুমের ভিতরের দিকে যেতে লাগলাম। রুমের কাছে যেতেই কানে কারো কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি দরজাটা হালকা খুলে দেখলাম নীলা খাটের উপর বসে শুয়ে কান্না করছে। হয়তো মেয়েটাকে আজকে ছেড়ে দূরে চলে যাব, যার কারণে কান্না করছে। আচ্ছা, নীলার সাথে এমন অবিচার করা কি আমার ঠিক হচ্ছে? আমি আস্তে আস্তে নীলার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে তাড়াতাড়ি নীলা চোখের পানি মুছতে লাগলো। আপু, কি হয়েছে? কান্না করছো কেন? কই কিছু না তো। ওহ, দুপুরে খেয়েছো? মানে বুঝলাম, কিছু খাও নেই। হুম। আচ্ছা, এখন খেতে চলো। আমার ক্ষুধা নেই, তুমি গিয়ে খেয়ে নাও। আপু, আমি একটু পরে চলে যাব। তুমি যদি আমার যাওয়ার পথে মন খারাপ করো, তাহলে আমি কিভাবে যাব বলো? আমার মন খারাপে তোমার কিছুই যায় আসে না। হ্যাঁ, আপনার মন খারাপ হলে আমার কিছুই যায় আসে না। আচ্ছা বাদ দাও, চলো খেতে চলো। থ্যাঙ্কস। কিসের জন্য? এই যে আমার কথাটা রাখলেন। নীলার হয়তো অল্প কিছুক্ষণ তোমার সাথে আছি, যত সময় তোমার সাথে থাকি ততক্ষণ না হয় তোমার কথা মতো চলবো। আচ্ছা বাদ দিন, চলুন খেতে চলুন। আমি নীলাকে নিয়ে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি সব কিছু গুছিয়ে নিলাম। আমি আজকে পালাবো, এটা শুধু নীলা ছাড়া অন্য কেউ জানে না। নীলা আমার সব কিছু গুছিয়ে দিল। আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসতে লাগলাম। তখনই পেছন থেকে নীলা ডাক দিল। নীলা শোনো। জি আপু। তোমার কাছে আজকে 2টা রিকোয়েস্ট করব, রাখবা? কি রিকোয়েস্ট করুন? তুমি আজকে একবারের জন্য আমাকে বউ বলে ডাকবা, খুব ইচ্ছে
ইচ্ছে ছিল তোমার মুখ থেকে বউ ডাকটা শোনার। বলেই নীলা কান্না করতে লাগলো। আর দ্বিতীয় রিকোয়েস্টটা কি? আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ? আমি একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, সরি আপু, আমি কখনো এই দুইটা কাজ করতে পারবো না, কারণ আপনি আমার বড় আপু। নীলা আমার মুখ থেকে এমন উত্তর কখনো আশা করেনি। নীলা আমার উত্তরটা পেয়ে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ল। আমি বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম চাঁদনির সাথে দেখা করার উদ্দেশ্যে। কলেজে যাওয়ার পথে একটা জামা কাপড়ের দোকানের সামনে গাড়িটা রেখে একটা বিয়ের শাড়ি নিলাম। তারপর আবার বাইকটা চালাতে লাগলাম। কিছু দূর যেতেই একটা ফুলের দোকান সামনে পড়লো। আমি ফুলের দোকান থেকে কিছু গোলাপ নিলাম। তারপর বাইক নিয়ে কলেজের সামনে দাঁড় করালাম। এবার শুধু চাঁদনির অপেক্ষা। কি পাঠক পাঠিকা, সবাই কি ভাবছেন? শাড়িটা চাঁদনির জন্য কিনেছি, আর ফুলগুলো হয়তো চাঁদনিকে দেব, কিন্তু এমন কিছুই না। আমি শাড়িটা শুধু নীলার জন্য কিনেছি। আজকে নীলাকে বউর সাথে সাজিয়ে তাকে সারা জীবনের জন্য বউ করে নিব। নীলা হচ্ছে আমার জীবনের আসল রানী। আমি কালকে রাতে আমার ভুলটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আমি খুব ভালোভাবে জানি নীলা আমাকে ছাড়া কখনো থাকতে পারবে না। তাই আজকে আমি নীলাকে জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা দিতে চলেছি। হয়তো আজকে নীলা খুশিতে পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পর চাঁদনি আসলো, কিন্তু আজকে চাঁদনির সাথে একটা ছেলেও এসেছে। সেটা আর কেউ না, চাঁদনির স্বামী। আজকে চাঁদনি আমার কথা মতো তার আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করেছে। আমি তার স্বামীকে দেখার জন্য কলেজের সামনে আসছিলাম। চাঁদনির স্বামীর সাথে দেখা করে চাঁদনিকে তার হাতে তুলে দিয়ে বাইক বাড়ির দিকে ঘুরিয়ে বাইক চালাতে লাগলাম। তখনই পকেটের ফোনটা বেজে উঠল। আমি বাইক রেখে ফোনটা রিসিভ করলাম। আব্বুর ফোন। হ্যালো আব্বু, কি হয়েছে? নিলয়, তুই এখন কোথায়? কেন? আমি কলেজের সামনে। তাড়াতাড়ি আমি যে হাসপাতালের ঠিকানা দিচ্ছি এখানে চলে আয়। কেন আব্বু, কি হয়েছে? বৌমা বিষকে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এখন বৌমার অবস্থা খুব খারাপ। বাবা, তুই এখনই চলে আয়। আব্বু, আমি 5 মিনিটের মধ্যে আসি। আমি কোনো রকম বাইকটা স্টার্ট দিয়েই আব্বুর দেওয়া সেই ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু আর ছোট বোনের এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার বোন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া, ভাবি বিষ খাইছে, ভাবির অবস্থা খুব খারাপ রে। বলেই কান্না করতে লাগলো। দিদিমা, কান্না করিস না, শান্ত হ, তোর ভাবির কিছু হবে না। আব্বু, নীলা এখন কোথায়? অপারেশন রুমে। আব্বু, আমি নীলাকে দেখব। ডাক্তার নীলার কাছে কাউকে এখন যেতে দিচ্ছে না। নীলা কোন রুমে সেটা বলো। আব্বু আঙ্গুল দিয়ে একটা রুম দেখিয়ে দিল। আমি দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে নার্স এসে আমাকে সরিয়ে দিল। স্যার প্লিজ ডিস্টার্ব করবেন না, রোগীর অবস্থা কিন্তু প্রচুর খারাপ। প্লিজ নীলার সাথে একটাবার দেখা করতে দিন, আমি নীলাকে কিছু বলতে চাই। স্যার এখন আপনি রোগীর সাথে দেখা করতে পারবেন না, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি নিরাশ হয়ে হাসপাতালের বেঞ্চিতে বসে পড়লাম। আজকে যদি আমি নীলাকে কষ্ট না দিতাম তাহলে নীলা আজকে এত বড় বোকামি করতো না। সব দোষ আমার। আবার নীলা আমাকে এত ভালোবাসে, আর আমি কখনো নীলাকে বোঝানোর চেষ্টা করিনি। আপন মানুষগুলো আমরা চিনি না। নীলা আমাকে নিজে থেকেও বেশি ভালোবাসে। হয়তো আমি চলে যাচ্ছিলাম, এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছে। আল্লাহ, তুমি প্লিজ নীলাকে বাঁচিয়ে দাও। আমি আর কখনো নীলাকে কষ্ট দেব না। আমি নীলাকে বইয়ের মর্যাদা দিব। আমি ব্রেঞ্চিতে বসে কান্না করছি আর আল্লাহর কাছে নীলার জন্য দোয়া করছি। আব্বু হাঁটতে হাঁটতে আমার পাশে এসে বসলো। তারপর আমার ঘাড়ে হাত রাখলো। আমি আব্বুর হাতে ছোঁয়া পেয়ে অনেক ভয় পেয়ে গেলাম। নিলয়, তোদের মাঝে কি এমন হয়েছিল যে নীলা আত্মহত্যা করার চেষ্টা করলো? আব্বু, কিছু হয়নি। নিলয়, সত্যি করে বল। আব্বু, নীলা যদি বেঁচে ফেরে তাহলে নীলার কাছ থেকে জেনে নিও। আচ্ছা ঠিক আছে, আমি যদি বৌমার মুখ থেকে খারাপ কিছু শুনি তাহলে তোর খবর আছে। আমি কিছুই বললাম না। আমি বেঞ্চ থেকে উঠে নীলিমার পাশে গিয়ে দাঁড়ালাম। রাত হয়েছে, কিছু খাইছিস? না। আচ্ছা, খেতে চল। ভাইয়া, আমি খাবো না, তুই খেয়ে আয়। কেন খাবি না? ইচ্ছে নেই। পাগলামি করিস না তো। ভাইয়া, ভাবি আত্মহত্যা করার চেষ্টা করলো কেন? আজব, আমি কিভাবে বলবো? আমার মনে হচ্ছে তুই ভাবিকে কিছু বলেছিলি। আমি নীলিমার কথার উত্তর না দিয়ে চলে আসলাম। তারপর আবার ব্রেঞ্চিতে বসে পড়লাম। আজকে সবাই আমাকে সন্দেহ করছে। আসলে সব দোষই আমার। নীলা যখন সুস্থ হবে তখন সবাই সত্যটা জেনে যাবে। তখন আমার এই পাপী মুখটা সবার সামনে কিভাবে দেখাবো?
আমি বিভিন্ন চিন্তা করতে করতে হাসপাতালের বেঞ্চে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত 2টার দিকে আপু আমাকে ডাক দিল। ও নিলয় উঠ, আমি উঠে বসলাম। বৌমার জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ। যা বৌমার সাথে দেখা করে আয়। তোমরা দেখা করেছো? হ্যাঁ, আমরা এতক্ষণ নীলার কাছে ছিলাম, কিন্তু জানিস নীলা একবারও তোর নাম করলো না, তোকে খুঁজলো না। আব্বু, নীলা মনে হয় আমার উপর রাগ করে আছে, তাই হয়তো আমাকে খোঁজেনি। যা বউটার রাগ ভাঙা। আমি মনে মনে ভাবছি নীলা কি আমাকে ক্ষমা করবে। আমি দৌড়ে নীলার রুমের দরজার সামনে কাছে এসে দাঁড়ালাম। ডাক্তার রুম থেকে বের হলো। হ্যাঁ ডাক্তার, আমি নীলার স্বামী। আচ্ছা ডাক্তার, আমি নীলাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো কবে? ডাক্তার, আমি নীলাকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলব। ডাক্তার আমার গায়ে হাত দিল। আমি নীলার রুমের দরজা হালকা খুলে দেখি নীলা বেডের উপর শুয়ে আছে। নীলা দরজা খুঁজে দেখে আমার দিকে তাকালো। নীলা আমাকে দেখে বিছানা থেকে উঠে বসার চেষ্টা করলো। আমি দৌড়ে গিয়ে নীলাকে আটকালাম। প্লিজ নীলা, উঠবা না, তুমি এখনো সুস্থ হওনি। নীলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। নিলয় তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছে বুঝি? না, অবাক হচ্ছে না, কিন্তু তুমি চাঁদনির সাথে যাওনি? আমি নীলার হাতটা ধরলাম। তোমাকে ছেড়ে কোথায় যাব? কেন, চাঁদনির কাছে। তোমাকে বিয়ে করেছি তোমার সাথে সারা জীবন কাটাবো বলে। নিলয়, আমার মনে হচ্ছে তুমি আমার সাথে আবার নাটক করছো। নাটক করেছি বলেই তো আজ তুমি এত বড় বোকামি করলে। বাদ দাও এসব কথা। আত্মহত্যা করতে চেয়েছিলে কেন? আমি চলে যাচ্ছি বলে। আমি চলে গেলেও তো তুমি নতুন একটা বিয়ে করতে পারতে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করব, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আমি কান্না করে দিলাম। যে মেয়েটা আমাকে ছাড়া অন্য কিছু ভাবে না, আর এতদিন আমি সে মেয়েটাকে কষ্ট দিয়ে এসেছি। নিলয়, তুমি কাঁদছো? আমি নীলার হাতটা শক্ত করে ধরলাম। নীলা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলা আস্তে আস্তে উঠে বসলো। নিলয়, তুমি আমার স্বামী। তুমি 1000বার ভুল করলে আমি 1000বার ক্ষমা করব, শুধু তুমি আমার সাথে আমার পাশে থাকবে। আমি তোমাকে সারা জীবন আমার পাশে দেখতে চাই। আমি নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। তুমি বলেছিলে না আমাকে একবার জড়িয়ে ধরবে? আজ থেকে আমি শুধু তোমার। সারা জীবন তোমাকে এভাবে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতে চাই। তুমি তুমি কথা দাও, আর কখনো আমাকে ছাড়া অন্য মেয়ের কথা মুখে আনবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি শুধু আমার বড় আপু নীলার সাথেই কথা বলবো। কি বললে? আমি তোমার আপু? বলে নীলা আমাকে কিল ঘুষি মারতে লাগলো। মানে সরি। আর যদি কখনো বড় আপু বলো, তাহলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে লাগুক। নীলা হাত এঁটে ধরলাম। তারপর হাতটা ধরে টান দিয়ে বুকের ভেতর নিয়ে আসলাম। তারপর নীলা ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। নীলা আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি ততই নীলাকে জড়িয়ে ধরে না ঠোঁটের মিষ্টি ভালোবাসা নিচ্ছি। কিছু সময় পর নীলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীলার অন্যায় মুখটা মুছলাম। এই লুচ্চা, তুমি আমাকে লিপ কিস করলে কেন? তুমি আমার বউ, তোমাকে ছাড়া আর কাকে কিস করব বলো? তুমি আমাকে কিস করার আগে আমার কাছ থেকে পারমিশন নাওনি কেন? আজব তো, বউকে কিস করব এখানে পারমিশন নেওয়ার কি আছে? এতদিন কোথায় ছিলাম? আজ বিয়ের 5 দিন পর আইসো বউকে কিস করতে? এতদিন ছোট ছিলাম, আজকে বড় হয়েছি। থাপ্পড় দেবো কিন্তু। দাও, বড় আপুর কাছে মার খাইতে বেশ মজা লাগে। কি? আমি বড় আপু? মানে কান ধরো। আপু, ভুল করে বলে ফেলেছি তো। কান ধরো বলছি। ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। নীলা আমার দিকে মোটা মোটা চোখে তাকিয়ে রইল। আমি কান ধরে দাঁড়িয়ে রইলাম। তুমি এখানে কান ধরে সারা রাত দাঁড়িয়ে থাকবে। আপু, এত বড় অবিচার করো না। একদম চুপ। যেটা বলছি সেটাই করবা। বেশি বুঝলে কিন্তু মেরে পা ভেঙে দেবো। আমি নীলার কথা মতো কান ধরে দাঁড়িয়ে আছি, আর নীলা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি মাথাটা একটু নিচু করলাম। এই, মাথা নিচু করলে কেন? মাথা উঁচু করো। আপু, ঘাড় ব্যথা করছে। আবার আপু? মানে সরি ভুল বলে ফেলেছি। তোমাকে বিয়ে করেছি তোমার মুখ থেকে বউ ডাক শুনবো বলে, আর তুমি আমাকে আপু বলে ডাকো বাপ। মানে আমি ছোট থাকতেই আপনাকে আপু ডাকে, তাই অভ্যাস হয়ে গিয়েছে। তোমার এই ফালতু অভ্যাস রাখো, আর যদি আর কখনো আমাকে আপু বলো তাহলে থাপ্পড় দিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখবো। আল্লাহ, তুমি আমার মতো নরম ছেলের কপালে এমন গুন্ডি দিলা কেন? কি বললো? আমি গুন্ডি? গুন্ডি ছাড়া কি কলেজের ভদ্র ছেলেগুলো তোমার ভয়ে কলেজে আসা বন্ধ করে দিয়েছে? আজও কলেজ
কলেজের ছেলেরা কলেজে না আসলে কি আমি ওদের বাড়ি গিয়ে ওদেরকে তুলে আনবো? ওদের তুমি এত ভয় দেখাও যে ওরা ঠিক মতো ক্লাসও করতে পারে না। ওই শোনো, আমার না ছেলেদেরকে ভয় দেখাতে খুব ভালো লাগে। কোনটি একটা? দেখবে এখন তোমার পা ভেঙে রেখে দেবো। নীলার সাথে ঝগড়া করতে করতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। এই শয়তান, তোমার সাথে ঝগড়া করতে করতে সকাল হয়ে গেল। তাতে আমার কি দোষ? আমি বাড়িতে যাব। পাগল হলে নাকি? এত সকালে হাসপাতাল থেকে বের হলে ডাক্তার বেঁধে রাখবে। বললেই হলো। দেখো, রাগ করো না, তুমি বরং এখন ঘুমাও। আমি ঘুমাবো আর তুমি আমাকে রুমে একা রেখে বাইরে চলে যাবে। আরে পাগলি, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ঘুমাও। কোথাও যাবে না তো? আমার প্রচুর ভয় লাগে কিন্তু। আরে বাবা না। এদিকে এগিয়ে আসো। আমি নীলার দিকে এগিয়ে গেলাম। আমার পাশে বসো। আমি নীলার পাশে বসলাম। নীলা আমার একটা হাত শক্ত করে এঁটে ধরলো, আমিও নীলার হাতটা এঁটে ধরলাম। এই, আমি এখন ঘুমাচ্ছি, আমার ঘুম না ভাঙা পর্যন্ত তুমি আমার পাশে বসে থাকবে। আচ্ছা। নীলা ঘুমিয়ে পড়লো। আমি নীলার ঘুম মাখা মুখে দেখে তাকিয়ে আছি। মেয়েটা কত মিষ্টি, কত সুন্দর দেখতে। মেয়েটাকে বউ হিসেবে পাওয়ার পর এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবান। আমি নীলার হাতে একটা চুমু খেলাম। মেয়েটাকে সারা জীবন যদি বুকের ভেতর রাখতে পারতাম। আমি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, তবু মেয়েটা আমাকে ক্ষমা করে দিল। সত্যি মেয়েটা অনেক বড় মনের মানুষ। প্রতিটা ছেলে যদি নীলার মতো বউ পাইতো তাহলে তাদের জীবনে কোনো দুঃখ থাকতো না। আমি নীলার পাশে বসে আছি। হঠাৎ ডাক্তার আসলো। ঘুম ভাঙলে নিয়ে যাব। আচ্ছা ওকে। ডাক্তার চলে যেতে নীলিমা আসলো। ভাইয়া, ভাবি এখন কেমন আছে? এই তো মোটামুটি ভালো। তুই কালকে রাত থেকে কিছু খেয়েছিস? খাওয়ার সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে আয়, ততক্ষণ আমি ভাবির পাশে বসছি। না রে, নীলা ঘুম থেকে উঠে যদি জানতে পারে আমি ওকে রেখে বাইরে গিয়েছিলাম তাহলে রাগ করবে রে। তাহলে আমি বরং তোর খাবারটা এখানে এনে দেই। না থাক, নীলা ঘুম থেকে উঠলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আব্বুকে গিয়ে বলি হাসপাতালের বিলটা মিটিয়ে দিয়ে তারপর আমরা ভাবিকে নিয়ে বাড়িতে যাব। আচ্ছা যা। কিছু সময় পর নীলার ঘুম ভাঙলো। নীলা উঠে আমার মুখের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। আমিও নীলার দিকে তাকিয়ে একটু হাসি দিলাম। ওই, আমি বাড়িতে যাব, এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো আমরা বাড়িতে যাব। আমি নীলার হাতটা ধরলাম। নীলা আমার হাতটা ধরে উঠে দাঁড়ালো, তারপর আমার ঘাড়ে মাথা রাখলো। আমি নীলাকে রুম থেকে বাইরে নিয়ে গেলাম। শ্বশুর শাশুড়ি আসলো। নীলা শাশুড়িকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো, তারপর কান্না করে দিল। আমি মাথা নিচু করে আছি। স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়া হয় রে মা, তাই বলে তুই এত বড় বোকামি করবি? সরি আম্মু। মা, কখন আর বোকামি করিস না। আচ্ছা আম্মু। আমার কাছে আসলো। বাবা, তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ কখনো আমার মেয়েকে কষ্ট দিও না। আমি মাথা নিচু করে রইলাম। বাবা, আমার মেয়েটা যদি কখনো ভুল করে তাহলে তুমি প্লিজ ক্ষমা করে দিও। তুমিও তার সাথে রাগ করে থাকবে না, কারণ মেয়েটা তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে। আব্বু আসলো। এসেই আচ্ছা বিয়ান, বাড়িতে চলুন, বাড়িতে গিয়ে কথা হবে। না বিয়াই, আজকে আর যাব না। আপনারা বরং কালকে নীলাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েন। আচ্ছা বিয়ান। নীলার আম্মু চলে গেল। আমি নীলাকে নিয়ে গাড়িতে তুলে দিলাম। নীলার সাথে আব্বু আম্মু আর নীলিমাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপর আমি বাইক নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে ঢুকেই রুমের দিকে যেতে লাগলাম। নিলয়। হ্যাঁ আব্বু। নীলার থেকে একটু খেয়াল রাখিস। আব্বু তুমি কোনো চিন্তা করো না। আমি রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা আর নীলিমা গল্প করছে। ওই শাকচুন্নি, তুই আমার বউর এখানে কেন? যা দূর হয় এখান থেকে। ওই কুত্তা, তুই কে যে আমাকে দূরে থাকতে বলছিস? আমার ভাবির সাথে আমি গল্প করব, তাতে তোর কি? আমার বউয়ের সাথে তোর মতো শাকচুন্নিকে মিশতে দেব না। ভাবি দেখছো, তোমার সামনে শয়তানটা আমাকে সাতচন্নি বলছে, তুমি কিছু বলো। এই, সকালের কথা মনে হয় ভুলে গিয়েছো? সকালের মতো কান ধরিয়ে রাখবো। না মানে মনে আছে তো। আচ্ছা, তুমি শুধু শুধু নীলিমার সাথে ঝগড়া করো কেন? ওর মতো শাকচুনিকে আমার একদম ভালো লাগে না। ভাবি তুমি কিছু বলো না, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। আয় দেখি তোর কত সাহস। আমার গায়ে হাত দে, মেরে বস্তা বানিয়ে দিব। একদম চুপ। ভয় পেয়ে চুপ হয়ে গেলাম। শুধু বাচ্চাদের মতো ঝগড়া আর ঝগড়া। নীলিমা তুই এখান থেকে যা তো। না আমি যাব না, দরকার হলে তুই দূর হ। দেখ বোন, অনেকদিন পর আজকে বউটাকে কাছে পেয়েছি, একটু রোম্যান্স করব, তুই প্লিজ যা।
নীলিমা মুখে হাত দিয়ে দৌড় দিল। এই দুষ্টু, রোম্যান্স করবে মানে কি? হ্যাঁ, কাছে আসো বলছি। যতক্ষণ আমাকে বউ বলে না ডাকবে ততক্ষণ তোমার পাশে যাব না, রোম্যান্সও করব না। আমার দ্বারা তোমাকে বউ বলে ডাকা কখনো সম্ভব নয়। তুমি আমাকে বউ বলে যদি না ডাকো তাহলে এবার কিন্তু একেবারে থাপ্পড় দেবো। নীলার কাছে গেলাম, তারপর নীলার হাতটা ধরলাম। আমার হাতে সেই বিয়ের শাড়িটা নীলার হাতে দিলাম। শাড়িটা কার জন্য এনেছিলাম? তোমার জন্য। আমার মনে হয় শাড়িটা তুমি চাঁদনির জন্য কিনছিলে। অর্ণব ভাইয়ের জন্য শাড়ি কিনলে মার খেতে হবে। বুঝলাম না। বোঝা লাগবে না, যাও শাড়িটা পরে আসো। নীলা শাড়িটা পরতে চলে গেল। ততক্ষণে আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেললাম। আজকে নীলাকে নিয়ে বাসর করব। আজকে আমাদের মাঝে কোনো অভিনয়ের দেয়াল থাকবে না। আজকে আমরা একে অপরকে আপন করে নিব। নীলা শাড়ি পরে এসে আমার সামনে দাঁড়ালো। আমি নীলার দিকে তাকিয়ে অবাক। এত সুন্দর লাগছে মেয়েটাকে যে আমি নীলার দিকে এক নজরে তাকিয়ে আছি। মেয়েটাকে বসা যে অনেক মায়াবী লাগছে। নীলা এত সুন্দরী যে আমি ছোট থাকতে নীলার ওপর ক্রাশে ছিলাম, কিন্তু বয়সে বড় হওয়াতে কখনো নীলাকে নিয়ে কিছুই ভাবা হয়নি। আমি যদি আগে জানতাম নীলা আমার বউ হবে তাহলে আমি চাঁদনিকে না ভালোবেসে নীলাকেই ভালোবাসতাম। ওই, এমন করে কি দেখছো? আমার বউটাকে দেখছি। বেশি দেখলে কিন্তু নজর লেগে যাবে। এত সুন্দরী হলে তো নজর তো লাগবেই। কই, আমি তো সুন্দর না? শুধু সুন্দর না, তুমি মারাত্মক সুন্দর। হয়েছে হয়েছে। আমি নীলার দিকে এগিয়ে গেলাম, তারপর নীলার সামনে দাঁড়ালাম। নীলা লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আমি নীলার মুখটা ধরে হালকা করে উঁচু করলাম। নীলার কপালে একটা চুমু এঁকে দিলাম। নীলা চোখ বন্ধ করে আছে। আমি ততক্ষণে আমার পকেট থেকে ডায়মন্ডের রিংটা বের করে নিলাম। আমি বিয়ের আগেই একটা ডায়মন্ডের রিং কিনে রেখেছিলাম যে মেয়ে আমার বউ হবে তার জন্য, বাট এটা আমার ফ্যামিলির কাউকে কখনো দেখায়নি। আজকে রিংটা নীলাকে পরিয়ে দিব। এরপর নীলার সামনে হাঁটু গেড়ে বসলাম। আমি নীলা দিকে ডায়মন্ডের রিংটা এগিয়ে দিলাম। চোখটা খোলো। নীলা চোখ খুলে আনন্দে আমাকে জড়িয়ে ধরল। আমি নীলার হাতটা এগিয়ে নিলাম, তারপর আস্তে করে রিংটা নীলার আঙ্গুলে পরিয়ে দিলাম। রিংটা কেমন? এক কথায় অসাধারণ। এত সুন্দর একটা উপহার দিলাম, এই জন্য কি আমি তোমার কাছ থেকে কিছুই পাবো না? নীলা আমার মুখে একটা কিস দিল। শুধু কিস? আমার সবকিছুই তো তোমার। বুঝলাম, তুমি কিছুই করবে না। যা কিছু করতে হবে সব আমার। এই দুষ্ট, মেয়েরা কিছুই করে না, তোমাদের করে নিতে হয়। আমি নীলার ঘাড়ে হাত দিয়ে নীলাকে আমার কাছে এগিয়ে নিলাম। তারপর নীলার মুখটা দুই হাত দিয়ে হালকাভাবে ধরে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা মিলিয়ে দিলাম। নীলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি আবার নীলার হাতটা ধরলাম। এই নিলয়, প্লিজ এমন করো না, আমার প্রচুর ভয় লাগছে। আজকে আমি তোমার ভয় ভাঙাবো বলে নীলার হাতটা ধরে টান দিয়ে নীলাকে বুকের মাঝে টেনে নিলাম। তারপর আলতো করে নীলার ঘাড়ে চুল সরিয়ে নীলার ঘাড়ে কিস করলাম। তারপর নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। আমি আমার গায়ের টি শার্টটা খুলে ফেলে দিলাম। তারপর নীলার বুকের ওপর শুয়ে পড়লাম। নীলার গোলাপি ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। নীলা চিৎকার করতে লাগলো। আমি নীলাকে আরো শক্ত করে বিছানার সাথে চেপে ধরলাম। নীলা প্রথম আমার ঠোঁট থেকে ও ঠোঁট সরে নিচ্ছিল। কিছুক্ষণ আমি জোর করে নীলার ঠোঁটে ঠোঁট চুবিয়ে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর আমি নীলাকে ছেড়ে দিয়ে উঠে বসলাম। নীলা এবার নিজে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর উঠে বসলো। আমি এবার বুঝলাম বউ আমার গরম হয়ে গিয়েছে। নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েই আমার ঘাড়ে মুখ লাগিয়ে চুষতে লাগলো। আমার ঠোঁটের দিকে যাচ্ছে। আমি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নীলা আমাকে খুব শক্ত করে এটা ধরে রাখছে। নীলা এবার আমার ঠোঁট চুষতে লাগলো। আমিও নীলার ঠোঁট চুষতে লাগলাম। দুজনেই মজা নিচ্ছি। আমি এবার একটানে নীলার শাড়িটা খুঁড়ে ফেললাম। তারপর নীলার পেটে একটা চুমু দিতেই নীলা আমার চুলগুলো শক্ত করে এঁটে ধরলো। এবার নীলা আস্তে করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর আমরা দুজন ভালোবাসার বিশাল সমুদ্রে ডুবে গেলাম। বাকিরা না হয় ইতিহাসই থাক। তারপর আমরা দুজন ভালোবাসার বিশাল সমুদ্রে ডুবে গেলাম। দীর্ঘ 2 ঘন্টা দুজনের ভালোবাসার সমুদ্রে ডুবে থাকলাম। তারপর নীলাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি নীলা আমার আশেপাশেও নেই। আমি ঘুম থেকে উঠে এদিক ওদিক নীলাকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা গোসল করে চুল মুছতে মুছতে আসছে। তারপর নীলা আমার বিছানার পাশে বসলো। এবার তো উঠুন স্যার। এত সকালে উঠে কি করব? কলেজে যাবে না? আমার আজকে কলেজ নেই। তোমার কলেজ নেই তাতে কি, আমার তো কলেজ আছে।
তোমার কলেজ আসে, তুমি একা একা চলে যাও। এই কুত্তা, তুমি তোমার বউকে একা একা কলেজে পাঠিয়ে বাড়িতে ঘুমাবে? আজকে শরীরটা অনেক টায়ার্ড মনে হচ্ছে, তাই ঘুমাবো। জলদি উঠে গোসল করে আসো। আমি ভয় পেয়ে লাফ দিয়ে উঠে বসলাম। তারপর নীলা বিছানা গোছাতে লাগলো। আমি গোসল করে এসে দেখি নীলা আমার জন্য নাস্তা বানাচ্ছে। আমি আস্তে আস্তে রান্না করে গিয়ে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। নীলা লাফিয়ে উঠলো। ভয় পেয়েছো বুঝি? কুত্তা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওই নাস্তা দাও না, প্রচুর ক্ষুধা লাগছে। তুমি টেবিলে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। কই, একটা কিস দাও। এখন কোনো কিছু হবে না, যাও গিয়ে খাবার টেবিলে বসো। আগে কিস দাও, তারপর টেবিলে বসবো, না হলে সারাদিন এইভাবে জড়িয়ে ধরে রাখবো। ধরবাল, এই দুষ্ট জামাইটাকে নিয়ে আর পারি না। নীলা আমার গালে একটা কিস দিল। আমি লাফাতে লাফাতে খাওয়ার টেবিলে গিয়ে বসলাম। তারপর নীলিমা আসলো। নীলিমা এসে আমার পাশে বসলো। ভাইয়া 200 টাকা দিবি? কি করবি 200 টাকা দিয়ে? বান্ধবীদের সাথে ঘুরতে যাব। আমার কাছে কোনো টাকা নেই, তুই এখন যা তো। প্লিজ ভাইয়া দে না, না হলে আমি ঘুরতে যেতে পারবো না। বললাম তো কোনো টাকা নেই। হঠাৎ নীলা চলে আসলো। কি হলো, সকাল সকাল দুই ভাই বোন শুরু করে দিলা? ভাবি দেখো না, ভাইয়ার কাছে 200 টাকা চাচ্ছি কিন্তু দিচ্ছে না। আই নিলয়, নীলিমাকে 200 টাকা দাও। এখন ওকে 200 টাকা দিলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। ও যেখানে খুশি যাবে যাক, তোমাকে টাকা দিতে বলেছি, দাও। আমার কাছে টাকা নেই। নীলা আমার কাছে এগিয়ে আসলো। তারপর আমার সামনে টেবিলের উপর বসলো। তারপর আস্তে করে আমার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিল। তারপর মানিব্যাগ বের করে নিল। হই, আমার মানিব্যাগ নিচ্ছ কেন? একদম চুপ করে বসো। তারপর নীলা আমার মানিব্যাগ থেকে 500 টাকা বের করে নীলিমার হাতে দিল। নীলিমা তো 200 টাকা চাইছে। তুমি মিথ্যে কথা বলছো, তাই 300 টাকা বেশি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। ভাবি একদম ঠিক হয়েছে, বাদরটার সাথে। ওই শাকচুনি, তুই আমাকে বান্দর বললি? নীলিমা আমার দিকে মুখ বাঁকিয়ে তোর দিল। নীলা, সবকিছু তোমার জন্য হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে, একমাত্র বোন তোমার, তুমি ওর সাথেও হিংসা করো। হিংসা করবো না তো কি করব, ওর মতো শাকচুনির সাথে? নীলিমা একদম শাকচুনি না, বরং নীলিমা অনেক সুন্দরী। সুন্দরী না ছাই? আচ্ছা অনেক হয়েছে, ঝগড়া হয়েছে, এবার নাস্তা করে কলেজে চলো, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে। তুমি আমাকে খাইয়ে দাও। আমি খাইয়ে দিব কেন, তোমার হাত নেই? হাত আছে, কিন্তু বইয়ের হাত থেকে খাওয়া অন্যরকম মজা। নীলা মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিয়েছে আর আমার খাওয়া দেখছে। আমি নীলার মুখের দিকে তাকিয়ে আছি। নীলা যদি এইভাবে আমাকে সারা জীবন খাইয়ে দিত তাহলে কতই না ভালো হতো, কিন্তু তা আর হবে না। কিছুদিন পর আমাদের দুই মাঝে আমাদের বাবুটা আসবে। তখন হয়তো নীলা আমাকে আর ভালোবাসবে না, তখন শুধু বাবুকেই ভালোবাসবে। এই দুষ্টু, কি ভাবছো? এ মানে কিছু না। নাস্তা তো করলে, এবার কলেজে চলো। হ্যাঁ চলো। আমি বাইক নিয়ে গেটের সামনে দাঁড়ালাম। নীলা আসলো। তারপর নীলাকে বাইকের পেছনে বসিয়ে বাইকটা স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। আমি বাইক চালাচ্ছি আর নীলা আমার পেছনে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। হয় নীলা? হ্যাঁ বলো। আর কিছুদিন পর তো আমাদের ঘরে একটা বাবু আসবে। আসবে তাতে কি? আচ্ছা, বাবুকে পাইলে তুমি আমাকে ভুলে যাবে না তো? ফালতু কথা বললো না তো। তুমি আর বাবু আমার কাছে সমান ভালোবাসা পাবে। তোমরা দুইজনকে আমার পাশে আমি দেখতে চাই। আমরা তিনজন মিলে ছোট্ট একটা পরিবার বানাবো, যেখানে কিছু ভালোবাসা থাকবে, কিছু দুষ্টুমি থাকবে, আর মাঝে মাঝে একটু ঝগড়া। ইনশাল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ হবে। নীলাকে বাইকের পেছনে বসিয়ে কলেজের ভিতরে ঢুকতেই কলেজের ছেলেরা সব মাথা নিচু করে হাঁটতে লাগলো। নীলা একটা গুন্ডি আর আমি একটা ভীতু। কখনো কারোর সাথে ঝগড়া করার কথা চিন্তাও মাথায় আনি না। তবে নীলার সাথে প্রতিদিন কমপক্ষে 2-3 বার ঝগড়া হয়। নীলা আমাকে প্রতিদিনই মারে। আমি যেহেতু ভীতু, নীলার সাথে ঝগড়ায় পারি না, তবে দুষ্টিমি করে জিতে যাই। এই চলো। কোথায়? আমার ক্লাসে। তোমার ক্লাসে আমি যাব কেন? আমি যদি তোমাকে বাইরে রেখে যাই তাহলে কলেজের ছেলেরা তোমাকে মারবে। বললেই হলো। আমি কিন্তু অনেক ঝগড়া করতে পারি, একা সব ছেলেদের মেরে নাক ফাটিয়ে দেব। আমি জানি তুমি কেমন। তুমি বরং ক্লাসে যাও, আমি বাইরে অপেক্ষা করছি। ওকে, আমি আজকে একটা ক্লাস শেষ করে চলে আসব, তারপর দুজনে একসাথে ঘুরতে যাব। ওকে বাবু। না। নীলা ক্লাসে চলে গেল আর আমি নীলার ক্লাসের দরজার মুখে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার বন্ধু মাসুম আসলো। আরে দোস্ত, তুই এখানে? আর বলিস না, নীলা কলেজে আইছে, তাই ওকে পাহারা দিচ্ছি। কোন নীলা? ওই গুন্ডিটা? ওই নীলা গুন্ডি না, ও এখন আমার বউ। কি শেষমেশ তুই ওই গুন্ডিটাকে বিয়ে করলি? হ্যাঁ রে ভাই। সাবধানে থাকিস। বলে চলে গেল।
আজব তো, সবাই নীলাকে এত ভয় পায় কেন? আমি তো নীলাকে একটু ভয় পাই না। নীলা যেদিন থেকে আমার জীবনে আইছে সেদিন থেকে আমার লাইফটা চেঞ্জ হয়ে গিয়েছে। মেয়েটা আমাকে ভালোবাসা দিয়ে নিজের করে নিয়েছে। একটা মেয়ে চাইলে বিয়ের পর তার ভালোবাসা দিয়ে তার স্বামীকে আপন করে নিতে পারে। নীলা আমাকে এতটা ভালোবাসবে আমি কখনো কল্পনাও করিনি। নীলা আমাকে নিজে চেয়েও বেশি ভালোবাসে। মেয়েটা কত মিষ্টি করে হাসে। নীলার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে অসাধারণ লাগে। হয়তো এমনভাবে আমাদের দুজনের লাইফটা কেটে যাবে। একদিন আমিও কারো আব্বু হব, আর নীলা হবে আম্মু। হয়তো সেই দিন আর নীলা গন্ডি থাকবে না, নীলাও মা হবে। আমাদের ছোট একটা পরিবার হবে। নীলা ক্লাস শেষ হতেই নীলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ওই ওই কি করছো? সবাই দেখছে তো। দেখুক সবাই। ওই যে মেয়েরা তোমার কাণ্ড দেখে হাসছে। আমার জামাইকে আমি জড়িয়ে ধরবো, তাই দেখে যদি কোনো মেয়ে হাসে তাহলে সেই মেয়ের মাথায় একটাও চুল থাকবে না। বলে নীলা মেয়েটার দিকে এগিয়ে যেতে লাগলো। আমি নীলার হাতটা এঁটে ধরলাম। ওই ওই তুমি এখন কি ঝগড়া করবে? দরকার পড়লে ঝগড়া করবো? একদম না, তুমি আমার লক্ষ্মী বউ, তুমি ঝগড়া করবে না। নীলা কিছুটা লজ্জা পেয়ে আবার আমাকে জড়িয়ে ধরলো। আমি নীলাকে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এই চল ফুচকা খাবো। আজকে আর না, অন্য একদিন খাবো। না 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 না, আজকেই খাবো। বলেই কান্না করতে লাগলো। ওই ওই কান্না করো না প্লিজ। আগে বলো আমাকে নিয়ে ফুচকা খেতে যাবে। আচ্ছা বাবা, নিয়ে যাব। এবার প্লিজ চুপ করো। নীলা কান্না থামিয়ে মিষ্টি একটা হাসি দিল। আচ্ছা চলো। ওই নিলয়, হ্যাঁ। আমাকে বাইক চালানো শিখিয়ে দিবে? পাগল নাকি? তোমার কিছু হলে আম্মু আমাকে মেরেই ফেলবে। তোর আমার কিচ্ছু হবে না, প্লিজ শিখিয়ে দাও না, না হলে কিন্তু রান্না করবো না। হই না প্লিজ, কান্না করো না, চলো শিখিয়ে দিচ্ছি। নীলার হাত ধরে বাইকের কাছে নিয়ে গেলাম। তারপর বাইকের চাবি নীলার হাতে ছুড়ে দিলাম। নীলা বাইকে উঠে বসলো। তারপর বাইকটা অন করলো। আমি নীলার পেছনে উঠে বসলাম। ওই বউ প্লিজ আশা চালিও, আমার কিন্তু আব্বু হওয়ার খুব ইচ্ছা। তোমার কিছু হলে আমি আর আব্বু হতে পারবো না। আমারও তো আম্মু হওয়ার খুব ইচ্ছে, তুমি চুপ করে বসো। আমি নীলার পেছনে বসলাম। তারপর বাইক স্টার্ট দিলাম। হই বউ হাতটা নরম করো। নীলা হাতটা নরম করলো। আমি আস্তে করে নীলার হাতের উপর হাত রাখলাম। তারপর কিছুক্ষণ আমি বাইক চালালাম। তারপর আস্তে করে আমার হাতটা সরিয়ে নিলাম। এবার নীলা নিজে একা একা বাইক কন্ট্রোল করছে। আমি এবার আমার হাত দুইটা নীলার কোমরে রাখলাম। নীলা বাইক চালিয়ে কিছু দূর গিয়ে বাইক রাখলো। বাইক রেখে বাইক থেকে নেমে নাচানাচি শুরু করে দিল। ইয়া আমি বাইক চালানো শিখে গিয়েছি। বাইকে বসে নীলার লাফালাফি দেখছি আর হাসি। মেয়েটা কত খুশি শুধু বাইক চালানো শিখেছে বলে। আমি যদি মেয়েটার প্রতিটা ইচ্ছা পূরণ করি তাহলে মেয়েটা আরো কত খুশি হবে। এই এবার ফুচকা খাবো। হ্যাঁ চলো। আমি বাইকটা স্টার্ট দিলাম। নীলা আমার পেছে বসে আমাকে জড়িয়ে ধরলো। নীলা, বলো। আজকে বাড়িতে গেলে আম্মু মারবে। কাকে, তোমাকে নাকি আমাকে? দুইজনকে। আমার শ্বশুর আব্বা আমাকে কখনো মারবে না, বরং তোমার মতো বাদরকে মারতে পারে। কি কি? আমি বান্দর? বাদর তো। আমি বাইক থামিয়ে দিলাম। কি হলো, বাইক থামালি কেন? তুমি আমার মতো একটা কিউট একটা ছেলেকে বান্দর বললে? ইয়ে মানে? যাও, তোমাকে নিয়ে ফুচকা খেতে যাবো না। তোমাকে এখানে নামিয়ে দিয়ে আমি একা একা ফুচকা খেতে যাবো। তুমি আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে? আমি আমার শ্বশুর আব্বুর কাছে ফোন দিব, তারপরে বলবো আব্বু আপনার ছেলে আমাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপর বাকিটা তুমি বাড়িতে গেলেই বুঝতে পারবে। আবার বাইকটা স্টার্ট দিলাম। এই আমার লক্ষ্মী শোনা। আজকে শুধু তুমি আমার বউ বলে কিছু বললাম না। বউ না হলে কি করতে শুনি? লাথি দিয়ে বাইক থেকে নামিয়ে দিতাম। কি, তুমি আমাকে লাথি মারবে? মানে বাইক থামাও। আমি বাইক চালাতে থাকি। কি হলো, বাইক থামাতে বলছি না? আমি বাইক থামালাম। নীলা বাইক থেকে নামলো। এবার তুমি একা যাও, আমি তোমার বাইকে যাবো না। প্লিজ লক্ষ্মী বউ, আমার উপর রাগ করো না। যাও বললাম তো, আমি তোমার বাইকে আর যাবো না। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবার তো চলো। বললাম তো তোমার বাইকে আর যাবো না। ওকে, বাইকে যাওয়া লাগবে না। আমি নীলাকে কোলে তুলে নিলাম। তুমি আমাকে কোলে তুলে নিলে কেন? তুমি তো বলেছো বাইকে যাবে না, তাই বাকি রাস্তাটা তোমাকে এভাবে কোলে করে নিয়ে যাব। নীলা মিষ্টি একটা হাসি দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। আচ্ছা, কোলে করেই নিয়ে যাও, দেখি কত দূর পর্যন্ত যেতে পারো। তোমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আমি নীলাকে কোলে নিয়ে হাঁটছি আর নীলা আমার নাক ধরে টানছে, আমার সাথে দুষ্টুমি করছে। আমি তবুও নীলাকে কোলে নিয়ে হাঁটছি। নীলা আমার কোলে বসে আমার নাকে ওর নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আমি ওর গরম নিঃশ্বাস নিচ্ছি, বেশ ভালোই লাগছিল।
ওর নিঃশ্বাসের শব্দ শুনতে। কিছুক্ষণ এভাবে হাঁটার পর রাস্তার পাশে একটা ফুচকার দোকান দেখলাম। ওই যে ফুচকার দোকান, চলো ফুচকা খাবো। আমি নীলাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। তারপর নীলাকে কোল থেকে নামিয়ে দিলাম। আমাদের ভালোবাসা দেখে দোকানে বসে থাকা মানুষগুলো হাসতে লাগলো। হয় নীলা, দেখো না সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে। হাসুক, তাতে আমাদের কি? তাই তো আমি একটা প্লেট ফুচকা অর্ডার দিলাম। আমরা মানুষ দুইজন, কিন্তু এক প্লেট ফুচকা অর্ডার দিলাম কারণ এক প্লেটে খাওয়ার মজাই আলাদা। এক প্লেটে খাইলে দুজনের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পায়। ফুচকাওয়ালা মামা এক প্লেট ফুচকা নিয়ে আসলো। তারপর ফুচকার প্লেটটা নীলার সামনে দিলাম। নাও, এবার আমাকে ফুচকা খাইয়ে দাও। আচ্ছা, তো আমি খাইয়ে দিব কেন? তোমার হাত আছে না, তুমি নিজে হাতে নিজে খাও। তোমার মতো মিষ্টি একটা বউ থাকতে আমার হাত কেন ইউজ করব? দুষ্ট। আমি নীলার হাত থেকে ফুচকার প্লেটটা টেনে নিলাম। তারপর এক টুকরা ফুচকা নীলার মুখের সামনে ধরলাম। নীলা যেই না হাঁ করে খাইতে যাবে তখনই আমি দুষ্টুমি করে ফুচকাটা আমার গালে ঢুকিয়ে দিলাম। নীলা এবার আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। আমিও হাসি। নীলা আমার চোখ ধরে কাছে টেনে নিয়ে আসলো। তারপর জোর করে আমার মুখের ভেতর দুইটা ফুচকা ঢুকিয়ে দিল। আমি তো ফুচকা খাইতেই পাচ্ছি না। নীলা আমার সামনে বসে আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। আমি কোনো রকম ফুচকা দুইটুকু গিলে নিলাম। পানি দাও, পানি, পানি খাবো। কোনো পানি হবে না। এ মা, ঝালে মরে গেলাম বলে নীলার কোলে মাথা ঠেকিয়ে দিলাম। নীলা আমার কাণ্ড দেখে ভয় পেয়ে গেল। মামা, তাড়াতাড়ি পানি দিন। নীলা আমার মুখে হাত দিয়ে আস্তে করে আমাকে ওঠালো। তারপর নিজে হাতে আমাকে পানি খাইয়ে দিল। আমি সোজা হয়ে বসলাম। তারপর ঝালে শুষাতে লাগলাম। নীলা এবার আমার সামনে কান ধরে দাঁড়ালো। নীলার কাণ্ড দেখে হাসতে লাগলাম। তারপর উঠে দাঁড়িয়ে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি মজা করছিলাম, বাট তুমি এত কষ্ট পাবে আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সুর পাগলি, তোমার কষ্ট আমি একটুও সহ্য করতে পারি না। জানি বলেই তো এতক্ষণ মজা করছিলাম। কি? তুমি এতক্ষণ মজা করছিলে? বলে নীলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আস্তে আস্তে পেছাতে পেছাতে ফুচকার দোকান থেকে বের হয়ে দৌড় দিলাম। নীলা ফুচকার বিল মিটিয়ে আমার পিছে পিছে দৌড়াচ্ছে। বেশ মজা লাগছিল বউয়ের তাড়া খেতে। আমি দৌড়াচ্ছি আর নীলা পেছন থেকে আমার নাম ধরে ডাকছে। বউ, তুমি সারা জীবন তপস্যা করলেও আমাকে ধরতে পারবে না। ধরতে পারলে আজকে তোমার পিঠের চামড়া থাকবে না বলে দিলাম। ধরো ধরো। কুত্তা শয়তান। দাঁড়িয়ে পড়লাম। তারপর পেছনে তাকিয়ে দেখি নীলা রাস্তার উপর বসে পড়লো। কি হলো? আমার পায়ে ব্যথা লাগছে, আমি আর হাঁটতে পারবো না। আমি দৌড়ে নীলার কাছে গেলাম। তারপর নীলার পায়ের কাছে বসলাম। খুই দেখি কোথায় ব্যথা পেয়েছো? পায়ের গোড়ালিতে। সরি বউ, মজা করতে কি এমন হবে বুঝতে পারিনি। ওকে, সমস্যা নেই। নীলার হাত ধরে ওঠালাম। তারপর নীলাকে হাঁটানোর চেষ্টা করলাম। উফ, ব্যথা করছে, আমি হাঁটতে পারবো না। ইস, এখান থেকে বাইকটাও তো অনেক দূরে। এখন কি হবে? কি হবে আমি কিভাবে বলবো? তোমার বইয়ের পায়ে ব্যথা লাগছে, এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। বলেই মুখে হাত দিল। ইস, বউ আমার লজ্জা পাইছে। আমি নীলাকে আস্তে করে কোলে তুলে নিলাম। নীলা লজ্জায় ওর মুখটা আমার টি শার্টের ভেতর লুকাচ্ছে। আমি নীলাকে কোলে নিয়ে হাঁটছি আর নীলা আমার কোলে বসে বাচ্চাদের মতো গুনগুন করে কান্না করতেছে। কি হলো আবার? ওই আমার পায়ে প্রচুর ব্যথা করছে। লক্ষ্মী বউ আমার, একটু ধৈর্য ধরো, বাইকের কাছে চলে আসছে। আমি সহ্য করতে পারছি না গো। প্লিজ তুমি কিছু একটা করো, আর একটু বাবু। বলে নীলাকে নিয়ে বাইকের কাছে আসলাম। তারপর আস্তে করে নীলাকে বাইকে বসিয়ে দিলাম। তারপর নীলার পা দুইটা ধরে বাইকের পাদানিতে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর আমি বাইকটা স্টার্ট দিলাম। নীলা, 2 মিনিট তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমরা 2 মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, বাট তুমি একটু তাড়াতাড়ি চলো। নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমি যত তাড়াতাড়ি পারছি বাইক নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর নীলাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে লাগলাম। রুমে যেতেই আম্মুর সাথে দেখা। আরে নিলয়, কি হয়েছে? তেমন কিছু না, নীলার পায়ে একটু ব্যথা পাইছে। আজব, বউ তো বাড়ি থেকে ভালোভাবেই গেল, পায়ে কখন ব্যথা লাগলো? মানে আম্মু দুষ্টুমি করতে গিয়ে ব্যথা লাগছে। কথাটা বলতেই নীলা আমার মুখটা চেপে ধরলো। হারামজাদা, তোকে আজকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই আর কখনো আমার বৌমার সাথে দুষ্টুমি করবি না। আম্মু থাক না, বাদ দিন। বাদ দিব কেন মা? তোমার মতো মিষ্টি বউটার পায়ে ব্যথা লাগিয়ে নিয়ে আসছে হারামজাদা ছেলেটা। মনে হচ্ছে আমি নীলার পা ধরে ইচ্ছে করে ব্যথা লাগিয়ে নিয়ে আসছি। যত সব। বৌমা, দেখছো বাদরটা আমার মুখের উপরে তর্ক করে। নীলা এবার আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে।
আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে নিলাম। যা, বৌমাকে সাবধানে বিছানাতে শুয়ে দে। আমি তেল গরম করে পাঠিয়ে দিচ্ছি, তুই বৌমার পায়ে তেল মালিশ করে দে, ব্যথা কিছুটা কম হবে। আমি আমার কথা মতো নীলাকে রুমে নিয়ে গিয়ে বিছানাতে শুয়ে দিলাম। ইস, আমার জন্য তুমি আম্মুর কাছে বকা শুনলে? তাতে কি হয়েছে? আম্মুই তো বকা দিয়েছে, তাই বলে কি আমি রাগ করেছি? আম্মু তোমাকে বিনা দোষেই বকা দিল, এর জন্য আমি আম্মুর তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ক্ষমা করে দাও। ধুর পাগলি, আম্মু আমাকে প্রতিদিন বিনা কারণে গালি দেয়, এই জন্য আমি কোনোদিন কষ্ট পাই না। সত্যি আমি অনেক ভাগ্যবান, না হলে আপনার মতো স্বামী আর আপনার আম্মুর মতো শাশুড়ি পাইতাম। এবারে সবাই আমাকে তাদের মেয়ে চেয়ে ভালোবাসে। এত সুন্দরী হলে তো সবাই ভালোবাসবেই। শুধু সুন্দরী আর কিছু না? তুমি যেমন সুন্দরী, তার থেকে তোমার হাসিটা সুন্দর। আর কিছু সুন্দর না, যা দুষ্টু বর কথা। কিছুক্ষণ পর নীলিমা এসে আমার হাতে তেল দিয়ে গেল। তারপর নীলিমা চলে গেল। তেলটা বিছানার পাশে রেখে আস্তে করে নীলার পায়ের কাছ থেকে শাড়িটা উঁচু করলাম। নীলা বিয়ের আগে অন্য সব ডিজাইনের পোশাক পরলেও এখন শুধু শাড়ি পরে। মেয়েটার নীলাকে শাড়ি পরতে বেশি মানায়। নীলা আজকে নীল রঙের শাড়ি পরেছে। আমি নীলার পায়ের কাছে শাড়িটা সরিয়ে নীলার পায়ে হাত দিলাম। নীলা হালকা টান দিয়ে পাটা সরিয়ে নিল। আমি বুঝলাম বউ আমার লজ্জা পাচ্ছে। আমি আবারও নীলার পায়ে হাত দিলাম। নীলা এবার আমার দিকে মায়া মাখা চোখে তাকালো। আমি নীলার চোখের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে একটা ঝুড়ি নিঃশ্বাস ছাড়লাম। নীলার পায়ে তেল মালিশ করতে লাগলাম। ওহ, ব্যথা লাগছে, আস্তে। লক্ষ্মী বউ আমার, একটু ধৈর্য ধরো। তেলটা অনেক গরম। তেলটা গরম না হলে তোমার পায়ে ব্যথা কমবে না। আমি নীলার পায়ে তেল মালিশ করছি আর নীলা বাচ্চাদের মতো গুনগুন করে কান্না করতেছে। কিছুক্ষণ তেল মালিশ করলাম। কি ব্যথা কিছুটা কমেছে? একটুও কম হলো না, বরং বেশি হচ্ছে। হ্যাঁ আল্লাহ, তাহলে এখন কি ডাক্তার টাকা লাগবে? এদিকে এগিয়ে আসো বলছি। নীলার মুখের কাছে এগিয়ে গেলাম। তারপর নীলার হাত দিয়ে আমার জামার কলাটা টেনে ধরলো। তারপর টান দিয়ে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে তারপর আমার মুখের ওপর জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। ডাক্তার তো তুমি, তোমার ঠোঁটের ছোঁয়া পাইলেই সব ঠিক হয়ে যাবে বলে নীলা আমাকে টেনে মুখের ওপর নিল। তারপর আমার ঠোঁটে ও ঠোঁট মিটিয়ে দিল। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো আওয়াজ হলো না, শুধু শব্দ হলো। আমি নীলার ঠোঁট থেকে আমার ঠোঁট সরিয়ে নেওয়ার চিন্তা করছি, কিন্তু নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে হাত দিয়ে আমার মুখ নীলার ঠোঁটের সাথে লাগিয়ে আমার ঠোঁট চষে আসে। কিছুক্ষণ পর আমি নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলাম। বাবা গো, আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। দম বন্ধ হয়ে গেল, আমার সবটুকু দম তোমাকে দিতাম। হয়েছে, আর নেকামো করতে হবে না। ওই আরেকটু কাছে আসো না, একটু দুষ্টামি করি। এ না মানে আমার ভয় লাগছে। কিসের ভয়? আমি তো তোমাকে জড়িয়ে ধরে রাখছি। তোমার ওই গোলাপি ঠোঁটের ভয়। শোনো, আমার মতো কেউ তোমাকে আদর করবে না, বুঝলে? লাগবে না তোমার মতো শাকচুনির আদর, আর একটু হলে তো মরে যেতাম। কে? আমি শাকচুনি? বলেই আবার আমার জামার কলা ধরে মুখের কাছে আমার মুখ নিয়ে আসলো। তারপর আমার নাকের সাথে নীলা নিজের নাক লাগিয়ে দিল। তারপর আমার মুখের ওপর জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো। বেশ ভালো লাগছে নীলার গরম নিঃশ্বাস অনুভব করতে। কিছুক্ষণ নীলা আমার মুখের ওপর নিঃশ্বাস ছাড়লো। তারপর নাকটা সরিয়ে নিল। নীলার হাত দিয়ে আমার ঠোঁটের লিপস্টিকটা মুছে দিল। তারপর আমার মুখের ভিতরে একটা আঙ্গুল ঢুকিয়ে দিল। আমি নীলার আঙ্গুল কামড় দিয়ে ধরে রাখলাম। আঙ্গুল ছাড়ো বলছি। ছাড়বো না। আমি কি তখন চিৎকার করবো? করো চিৎকার। নীলা চিৎকার করে উঠল। আমি সাথে সাথে নীলার মুখ চেপে ধরলাম। তারপর নীলার আঙ্গুলটা ছেড়ে দিলাম। আঙ্গুল ছেড়ে দিতেই নীলা বাচ্চাদের মতো গুনগুন করে কান্না শুরু করে দিল আর আমাকে কিলঘুষি মারতে লাগলো। হ্যাঁ আল্লাহ, বউটা মনে হয় রেগে গিয়েছে, এবার নিশ্চিত আমাকে খুন করে ফেলবে। কুত্তা, শয়তান, গরু, ছাগল বলতে লাগলো আর আমাকে মারতে লাগলো। কিছুক্ষণ নীলার হাতে মার খাওয়ার পর আমি নীলার হাত দুইটা এঁটে ধরলাম। তারপর টান দিয়ে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। নীলা আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। আমি নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর নীলা নীরব হয়ে গেল। আমি আস্তে করে নীলাকে বুক থেকে সরিয়ে নিলাম। তারপর নীলার মুখের দিকে তাকালাম। ও মা গো, বউ আমার চোখ মোটা মোটা করে তাকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমাকে খেয়ে ফেলবে। আমি ভয়ে তাড়াতাড়ি আমার কান ধরলাম। তারপর নীলার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। 10 বার কান ধরে উঠবাস করো। যথা আজ্ঞা মহারানী। বলে কান ধরে
বইয়ের সামনে উঠবস করতে লাগলাম। আমার উঠবস করা দেখে জোরে জোরে হাসতে লাগলো। আমি 10 বার উঠবস করার পর মেঝেতে বসে পড়লাম। ওই আমি গোসল করতে যাব, চলো গোসলে। তুমি গোসল করতে যাবে? যাও। আমি হাঁটতে পারবো না, তুমি আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে চলো। আমি পারবো না। পারবি না মানে কি, চল। আমি ভয়ে ভয়ে নীলাকে কোলে তুলে নিলাম। তারপর আস্তে আস্তে নীলাকে ওয়াশরুমের ভিতরে নিয়ে গেলাম। তারপর নীলাকে নামিয়ে বাইরে আসতে যাব, তখন নীলা ওয়াশরুমের দরজা আটকে দিল। আই, তুমি এখানে সোজা হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, আর আমার গোসল শেষ না হওয়া পর্যন্ত এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকবে। আমি বরং বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি গোসল শেষ করে আমাকে ডাক দিও। তোকে যেটা বলছি সেটাই করবি। আমার থেকে বেশি বুঝতে আসলে না থাপ্পড় দিয়ে অজ্ঞান করে রাখবো। যথা আজ্ঞা মহারানী। আমি চোখ বন্ধ করে নিলাম। ওই আমার গোসল শেষ না হওয়া পর্যন্ত চোখ খুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, খুলবো না। নীলা ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করতে লাগলো। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ নীলা আমার গায়ের উপরে এসে পড়লো। আমি সাথে সাথে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। কি হলো, হঠাৎ আমার গায়ের উপরে এসে বললো যে? মাথাটা কেমন জানি ঘুরে আসলো। যা দুষ্টু। আমি নীলাকে ছেড়ে দিলাম। তারপর নীলা গোসল সম্পন্ন করলো। এই এবার বাইরে গিয়ে আমার জামা কাপড়গুলো নিয়ে আসো। আমি ওয়াশরুম থেকে বাইরে গিয়ে নীলার জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তারপর দরজার বাইরে থেকে নীলাকে কাপড়গুলো দিয়ে আমি দরজার বাইরে দাঁড়িয়ে রাখলাম। নীলা কিছুক্ষণ পর আমাকে ডাক দিল। আমি ওয়াশরুমে গিয়ে নীলাকে আবার কোলে তুলে নিলাম। তারপর নীলাকে আয়নার সামনে আস্তে করে বসিয়ে দিলাম। লক্ষ্মী বউ, হ্যাঁ বলো। তুমি এখানে কিছুক্ষণ বসে সাজুগুজু করো, ততক্ষণে আমি গোসলটা সেরে আসি। আচ্ছা যাও, একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু আমার একা ঘরে থাকতে কিন্তু ভয় লাগে। যাবো আর আসবো। আচ্ছা। আমি তোরে গোসল করতে চলে গেলাম। বউটা আমার কত ভালো, আমাকে অনেক ভালোবাসে। মেয়েটা আমাকে ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখছে। আমি বিয়ের আগে ভাবতাম গার্লফ্রেন্ড একটা ছেলের জীবনে সব কিছু, কিন্তু এখন বুঝতে পারছি আমার ধারণা সব ভুল ছিল। একটা ছেলের জীবন তার বউ বদলে দিতে পারে। একটা মেয়ে চাইলে একটা ছেলেকে নিজের ভালোবাসা দিয়ে সারা জীবন তার হৃদয়ে জায়গা করে নিতে পারে। কি আজব, চাঁদনির সাথে আমার 2 বছরের রিলেশন শেষ হয়ে গেল একদিনে, কিন্তু নীলার সাথে আমার 2 দিনের পরিচয়। নীলা আমার মনে এত বড় একটা জায়গা করে নিল। সত্যি মানুষের বিয়ে করাটা জরুরি। বিয়ে না করলে একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে ভালোভাবে চিনতে পারে না। আমি গোসল শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আমার লক্ষ্মী বউটা খুব সুন্দর করে সেজে বসে আছে। নীলাকে দেখে নীলপরীর মতো সুন্দর লাগছে। বউটা আমার কত সুন্দর, সারাদিন তাকিয়ে থাকলেও মন ভরে না। আমি পেছন থেকে গিয়ে নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা, তুমি এসেছো? হ্যাঁ। জানো আমার প্রচুর ভয় করছিল। আরে পাগলি, কিসের ভয়? ভূতের ভয়। দিনের বেলা ভূত কোথা থেকে আসবে? জানি না, চলো আমার ক্ষুধা লাগছে, ভাত খাবো। হ্যাঁ চলো। আমি নীলাকে কোলে তুলে নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। বউটাকে এভাবে কতদিন যে কোলে করে নিয়ে ঘুরতে হবে আল্লাহ জানে। আল্লাহ, তুমি নীলাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এই ফিসফিস করে কি বলছো? আল্লাহর কাছে দোয়া করছি তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমিও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ না করে। তোমার কোলে থাকতে বেশ ভালোই লাগছে। এভাবে সারাদিন যদি তোমার কোলে করেই থাকতে পারি তাহলে তোমার কোলেই আমার মৃত্যু। তাহলে কত ভালো হতো না বলো? হয় পাগলি, মৃত্যুর কথা মুখেও আনবে না। আচ্ছা বাবা, সরি। তোমাকে নিয়ে সারা জীবন এভাবেই থাকতে চাই। সবাই সারা জীবন বেঁচে থাকে না। আমি এই পৃথিবীতে তোমাকে নিয়ে বেঁচে থাকবো সারা জীবন। হয়েছে। আমি নীলাকে নিয়ে রান্নাঘরে গেলাম। তারপর নীলাকে নামিয়ে দিলাম। নীলা খাওয়ার টেবিলে বসলো। আমার বাঁ পাশে নীলা আর ডান পাশে নীলিমা বসে আছে, আর আমার সোজা সামনে আব্বু বসে আছে, আর আম্মু খাইয়ে দিচ্ছে। কি ব্যাপার নিলয়, বৌমাকে কোলে করে নিয়ে আসলি কেন? মানে আব্বু, আমি বলছি ভাইয়া ভাবিকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিল, তখন ভাবির পায়ে ব্যথা লাগছে। খাইছে রে, পেতনিটা সত্যিটা বলে দিল। এবার আম্মু আমাকে মেরেই ফেলবে। নিলয়, তোকে না বলছি বৌমার দিকে খেয়াল রাখতে? খেয়াল তো রেখেছি। হারামজাদা, তাহলে বৌমা পায়ে ব্যথা পেল কিভাবে? মানে আব্বু। আব্বু, আমি লাঠিটা এনে দিচ্ছি, তুমি ভাইকে মারো। রাগে টেবিল থেকে উঠে নীলিমার চুল এঁটে ধরলাম। উফ, লাগছে। লাগবে বলেই তো ধরেছি। আম্মু এসে আমাকে ধরল। ওই হারামি, কি করছিস তুই? মেয়েটা তো মরে যাবে। চাক মরে, সবসময় ফাজলামি করে। হঠাৎ নীলার দিকে চোখ গেল। নীলা আমার চোখের দিকে মোটা মোটা চোখে তাকাচ্ছে। আজব, রাগি রাগি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে টেবিলে বসে পড়লাম।
নিলয়, তোমাদের জন্য আব্বু আম্মু পাগল হয়ে যাবে। ঠিক বলেছো বৌমা। দুইটা ছেলে মেয়ে আমাদের, কিন্তু আজ পর্যন্ত কখনো দেখলাম না দুইজন এক জায়গায় ঝগড়া না করে চুপ করে বসে আছে। দিন দিন ছেলেটা বাদর হচ্ছে আর মেয়েটা হচ্ছে শয়তান। আমি যখন বাদর, তাহলে আমাকে চিড়িয়াখানায় রেখে এসো। তোর জন্য চিড়িয়াখানাই বেস্ট। আমি রাগ করে ভাত রেখে রুমে চলে আসলাম। ওই নিলয়, কোথায় যাচ্ছিস? খাওয়াটা শেষ করে যা। খাবো না তোমাদের সাথে, তোমরা খাও। ওকে, তোর খাওয়া লাগবে না, বৌমাকে নিয়ে যা। নীলার খাওয়া শেষ হলে নিয়ে যাবো বলে রুমে চলে আসলাম। তারপর গ্যাস লাইট আর সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে গেলাম। তারপর একটা সিগারেট ধরিয়ে মনের সুখে টানতে লাগলাম। বাল, এবারে কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমার সাথে রাগারাগি করে, ভালো লাগে না, মন চায় বাড়ি ছেড়ে চলে যাব। হঠাৎ আমার ঘাড়ে কেউ হাত রাখলো। আমি পিছিয়ে ঘুরে দেখি নীলা। আরে নীলা, তুমি? অবাক হচ্ছ বুঝি? অবাক হব না? তুমি এখানে একা একা আসলে কিভাবে? এক পায়ে ভর দিয়ে আসছি। এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমাকে ডাকলে তো আমি চলে যেতাম। নীলা আমার পাশে বসলো। তোমাকে ডাক দিলে হয়তো আজকে এই দৃশ্যটা দেখতে পারতাম না। আর তুমি আজকেও সিগারেট খাচ্ছ? হ্যাঁ। সিগারেটটা দাও। কি করবা সিগারেট নিয়ে? সিগারেটটা দাও বলছি। আমি নীলার হাতে সিগারেটটা দিয়ে দিলাম। নীলা আমার হাত থেকে সিগারেটটা নিয়ে টানতে লাগলো। ওই, কি করছো তুমি? পাগল হলে নাকি? পাগল না হলে বুঝি সিগারেট খাওয়া যায় না? সিগারেট খাওয়া একদম ঠিক না বলে আমি নীলার হাত ধরে সিগারেটটা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নীলা সিগারেটটা দিল না। সিগারেট খাইলে স্বাস্থ্যের ক্ষতি হয়, এটা জানা সত্ত্বেও তুমি কেন সিগারেট খাও? বলে নীলা আবার সিগারেট টানতে লাগলো। আমি এবার জোর করে নীলার হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিলাম। আমি সিগারেট খাই বলে তুমিও সিগারেট খাবে নাকি? দুইজনের সমান অধিকার। তুমি আজকের পর থেকে যদি সিগারেট খাও তাহলে আমিও খাবো। আচ্ছা বাবা, সরি, আজকের পর থেকে আমি আর সিগারেট খাবো না। আমার মাথায় হাত রেখে বলো। আমি নীলার মাথায় হাত রাখতে চাইলাম না। বুঝতে পারছি, তুমি কখনো সিগারেট ছাড়তে পারবে না। আমি সিগারেট ছেড়ে দেব। কিভাবে ছেড়ে দেবে? তুমি তো আমার থেকে সিগারেটকেই বেশি ভালোবাসো। আমি নীলার মুখে এটা ধরলাম। প্লিজ এমন কথা বলো না। তুমি কি আমার মাথায় হাত রেখে বলতে পারবে আজকের পর থেকে সিগারেট খাবে না? আমি নীলার মাথায় হাত রাখলাম। আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো কখনো সিগারেট খাবো না। নীলা আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমার লক্ষ্মী বর। লাভ ইউ। লাভ ইউ টু বউ। আচ্ছা চলো, এখন খেতে হবে। তুমি না একটু আগে খাওয়া শেষ করে আসলে? তুমি না খেয়ে চলে আসলে আর আমি খাবো, এটা কিভাবে সম্ভব? মানে তুমিও খাওনি? না। তুমি একটা পাগলি। শুধু তোমার পাগলি। আচ্ছা চলো খাবো, আমারও ক্ষুধা লেগেছে। আমি উঠে দাঁড়ালাম। তারপর নীলা হাত ধরে আস্তে করে উঠলাম। তুমি শুধু আমার হাত ধরো, আমি একাই হেঁটে যেতে পারবো। আচ্ছা সাবধানে। আমি নীলার হাত ধরে রুমে নিয়ে গেলাম। রুমে গিয়ে দেখি খাবার বিছানার উপর রাখা আছে। খাবারটা এখানে রেখেছে কে? তুমি খাওনি, রাগ করে চলে আসছো, আর আমিও চলে আসছি, তাই নীলিমা আমাদের খাবারটা রুমে দিয়ে গেছে। মেয়েটা আমার সাথে ঝগড়া করলেও মন থেকে আমাকে অনেক ভালোবাসে। আর প্রতিটা ভাই বোনের সম্পর্ক এমনটাই হয়, সারাদিন ঝগড়া মারামারি, আবার দিন শেষে সব মিটে যাওয়া। দুইজন দুইজনকে গালি দিলেও মন থেকে দুইজন দুইজনকে অনেক ভালোবাসে। ওই চলো খাবো, পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। ইঁদুর তো দৌড়াবেই, সকাল থেকে না খেয়ে আছো। তুমিও তো না খেয়ে আছো। আমার না খাইলেও চলে। না কেন? তোমার বুঝি? তুমি যতক্ষণ আমার সামনে থাকো ততক্ষণ আমার কোনো খিদে লাগে না। তোমাকে পাইলে পৃথিবীর আর কিচ্ছুই চাই না আমার। বাবা, এত ভালোবাসা? হ্যাঁ। অনেক ভগভগ হলো, এবার চলো খাবো। নীলা বিছানায় গিয়ে বসলো। তারপর দুইটা প্লেটে খাবার বাড়লো। আজকে তোমাকে আমি নিজে হাতে খাইয়ে দেবো। ও রিয়েলি? তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? হ্যাঁ, নতুন কি, প্রতিদিন তো আমি তোমাকে খাইয়ে দিই। তা অবশ্য ঠিক, কিন্তু প্রতিদিন আমি রিকোয়েস্ট করি, কিন্তু আজকে তুমি নিজে খাইয়ে দিতে যাচ্ছ? হ্যাঁ, কারণ আজকে তুমি আমার কথা রাখছো। তুমি যদি এভাবে সারা জীবন আমার কথাগুলো রাখো, তাহলে আমার ইচ্ছেগুলো পূরণ করো, তাহলে আমিও সারা জীবন তোমাকে ভালোবাসা দেব, যে ভালোবাসা পৃথিবীর অন্য কেউ তোমাকে এনে দিতে পারবে না। লাভ ইউ। লাভ ইউ টু, পাগল একটা। শুধু তোমার পাগল। নীলা আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর আমি নীলার ওই মায়া মায়া চেহারা দিকে তাকিয়ে আছি। আমার বউটা কত সুন্দর। মেয়েটাকে যতবার দেখছি তার থেকে বেশি সুন্দর মেয়েটার মন। মেয়েটা আমাকে কত ভালোবাসে, হয়তো এভাবেই সারা জীবন আমাকে ভালোবেসে যাবে। এই পাগল, কি ভাবছো? কিছু না। বুঝছি, অন্য মেয়ের কথা ভাবছো। হুম। তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে থাকতে পারবে? হুম। এই কুত্তা, কি হুম হুম করছো? মানে না। তাই বলো, এবার যদি আমাকে ছাড়া অন্য মেয়ের কথা ভাবো না, তাহলে তোমাকে মেরে ফেলবো। ভাববো না। প্রমিস।
প্রমিস। এই তো লক্ষ্মী বর আমার। বলেই আমার কপালে একটা চুমু দিল। আমি নীলার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছি, আর নীলা বিছানায় শুয়ে ফোন টিপছে। হয় নীলা, বলো। এদিকে আসো একটু। নীলা দৌড়ে আসলো। কি হলো, ডাকছো কেন? গল্প করবো বলে ডেকেছি। আমার কি কাজ নেই বুঝি যে তোমার সাথে গল্প করতে হবে? তাহলে চলো ঝগড়া করি। তুমি আমার সাথে ঝগড়া করে পারবে না, তোমাকে মেরে আলু ভর্তা বানিয়ে দেবো। তাই বুঝি? আমি একটু দুষ্টামি করে নীলার মাথায় আস্তে করে একটা থাপ্পড় মারলাম। এই কুত্তা, তুই আমাকে মারলি? বলেই আমার বুকের উপরে এসে আমাকে ধাক্কা দিয়ে বেলকনির গ্রিলের সাথে এসে এটে ধরলো। তারপর ইচ্ছা মতো আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। নীলা যখন রাগ করে তখন নীলাকে বেশ সুন্দর লাগে। আমি ইচ্ছে করে নীলা রাগ উঠাই, আর নীলা রাগ করলে তখন আমার সাথে তুই টুকারি করে কথা বলে। হইব লাগছে তো, একটু আস্তে মারো। কুত্তা, আমার মাথায় থাপ্পড় মারলি কেন? কই, কখন মারলাম? আমি তো তোমাকে মারিনি। তুই মিথ্যে কথাও বলিস, আমি আগে জানতাম না তো। আজব, কখন মিথ্যা বললাম? এই মাত্র আমাকে মারলি, আবার এখন বলছিস মারিসনি। তুই তো মিথ্যু। মানে সরি। সরি বললে হবে না, কান ধর। পারবো না কান ধরতে। নীলা আমার জামার কলার ধরে আমার মুখটা ওর মুখের সামনে নিয়ে এসে আমার নাকে একটা ঘুষি দিল। আল্লাহ গো, নাকটা বুঝি কেটেই গেল। কেমন লাগে তোকে না বলছি আমার সব কথা শুনবি, না হলে মার খাবি। আচ্ছা বাবা, সরি। আমি কান ধরলাম, তারপর উঠবস করতে লাগলাম। হয়েছে, আর উপবাস করা লাগবে না। আমার উঠবস করা দেখে এই করে হাসতে লাগলো। কানটা ছেড়ে দিলাম। এই কুত্তা, আমি কি তোমাকে কান ছাড়তে বলছি? কান ধরো। আমি ভয়ে ভয়ে আবার কান ধরলাম। নীলা এবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে, আর আমি রাগে রাগে চোখে নীলার মুখের দিকে তাকিয়ে আছি। এবার কান ছাড়। আমি কান ছেড়ে দিলাম। এদিকে এগিয়ে আয়। ভয়ে ভয়ে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা আমার জামার কলা ধরে তারপর আমার দিকে রাগে রাগে চোখে তাকাতে লাগলো। আরে এমনভাবে দেখাচ্ছ কেন? আমি এবার কি করলাম? নীলা এবার আমার দিকে তাকিয়ে গলা ছেড়ে হাসতে লাগলো। পাগল নাকি? কি আমি পাগল? কে মানে? তুমি না, আমি পাগল। তাহলে ঠিক আছে, কোথায় লাগছে দেখি, এদিকে এগিয়ে আয়। দেখো না, নাকটা লাল হয়ে গেছে। তাই তো। আহারে। রাগে রাগে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আসো আদর করে দিই। লাগবে না তোমার আদর। এদিকে ডাকছি কিন্তু, এবার যদি কথা না শোনো তাহলে কিন্তু আবার মাইর দিব। আমি ভয়ে ভয়ে নীলার সামনে দাঁড়ালাম। নীলা আমার কাছে আসলো, তারপর আমার পায়ের উপর উঠে দাঁড়ালো। আমার মাথাটা হাত দিয়ে হালকা করে আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমি মাথাটা নিচু করে নীলার আদর উপভোগ করছি। মেয়েটা কত ভালো, একটু আগে আমাকে মার দিল, এখন আবার আমাকে আদর করছে। সত্যি আমি অনেক ভাগ্যবান, না হলে এমন একটা বউ পাইতাম না। হয়তো আমি কোনো জন্মে আল্লাহর কাছে কোনো একটা ভালো কাজ করেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে এমন একটা জীবন সঙ্গী দিল। মেয়েটা আমাকে নিজে থেকে বেশি ভালোবাসে, সারাদিন আমার সাথে ঝগড়া আর দুষ্টুমি করে। ওই। হ্যাঁ বলো। চলো ছাদে যাই, আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এখানে বলো। না, চলো ছাদে গিয়ে ঠান্ডা বাতাস খাবো আর গল্প করবো। আচ্ছা চলো। নীলাকে নিয়ে ছাদে গেলাম। এবার শুনি তুমি কি এমন কথা বলবে। আগে বলো, তুমি আমার আব্বু আম্মুর উপরে রাগ করবে না? কি এমন কথা যে আমি আব্বু আমার উপর রাগ করব? সব বলবো, আগে তুমি বলো তুমি তোমার আব্বু আম্মুর উপরে রাগ করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রাগ করব না, তুমি বলো। তোমার কাঁধে মাথা রাখবো। অবশ্যই, এটা আবার জিজ্ঞেস করা লাগে নাকি? পাকড়ি একটা। নীলা আমার কাঁধে মাথা রাখলো। তুমি কি জানো আমার বিয়ে প্রথম থেকেই তোমার সাথে ঠিক করা হয়েছিল? ঠিকই, তোমার প্রথম বিয়ে তো সেই ইটালি প্রবাসীর সাথে হওয়ার কথা ছিল, যে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। নীলা, এমন কিছুই হয়নি ওই দিন। মানে? সব বলছি শোনো। তোমাকে ছোট থেকেই অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো প্রকাশ করার সুযোগ পাইনি, কারণ তুমি তো আমাকে দেখলেই ভয় পালিয়ে যেতে। আমি একদিন আমার মনের সব কথা আমার আব্বুকে বলে দিলাম। তারপর? আব্বু তোমার আব্বুকে বলল যে ভাইজান, আমার মেয়ে তো আপনার ছেলে নিলয়কে ভালোবাসে, এখন কি করা যায় বলুন তো। তারপর? তোমার আব্বু এই কথা শুনে খুব খুশি হয় যে আমার মতো মিষ্টি আর ভদ্র মেয়েকে সে তার ছেলের বউ হিসেবে পাবে। তারপর তোমার আব্বু আর আমার আব্বু প্ল্যান করলো। কিন্তু এমন অদ্ভুত প্ল্যান করেছিল কেন? তোমার আব্বু জানতো তুমি চাঁদনিকে ভালোবাসো, আর চাঁদনিও তোমাকে ভালোবাসে। তোমার আব্বু তোমাদের দুইজনকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই এমন অদ্ভুত প্ল্যান করেছিল। হরে বাটপার! এই কুত্তা, নিজের আব্বুকে বাটপার বলছো? সরি,
তারপর কি হলো? তারপর বিয়ের আয়োজন করা হলো। আমাদের আত্মীয় স্বজন সবাই জানতো তোমার সাথেই আমার বিয়ে হচ্ছে, কিন্তু তুমি শুধু একাই জানতে না যে আমার অন্য কোনো ছেলের সাথে বিয়ে হচ্ছে না। মানে আদৌ তোমার ছেলের সাথে কোনো পরিচয়? না, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে আসছি। কলেজের অনেক ছেলে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি কাউকে অ্যাকসেপ্ট করিনি। আমি শুধু তোমার অপেক্ষায় থাকতাম, কবে তুমি আমাকে এসে বলবা ভালোবাসি, কিন্তু কখনো তুমি বলোনি। তাই আমি একদিন প্রচণ্ড রেগে গিয়ে সব কথা আমার বাড়িতে এসে বলে দিলাম। তোমার সাথে বিয়ে ঠিক হওয়াতে আমি প্রচুর প্রচুর খুশি হয়েছিলাম, কিন্তু সেই খুশি বেশি দিন ছিল না। যেদিন শুনেছিলাম তুমি চাঁদনিকে ভালোবাসো, সেদিন আমার সব খুশি কষ্টতে পরিণত হয়েছিল। কিন্তু আবার যেদিন তুমি আমার জীবনে ফিরে আসছিলে, ওই দিন আমি পৃথিবীর সকল সুখ আবার খুঁজে পাইলাম তোমার মাঝে। আমি কি বলবো, বাসায় হারিয়ে ফেলেছি। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসতে পারে? আমি নীলাকে জড়িয়ে ধরলাম, তারপর নীলার কপালে একটা চুমু এঁকে দিলাম। আল্লাহর কাছে আর কিছু চাই না, আমি তোমার মতো একটা জীবনসঙ্গী পেয়েছি, এতেই আমি খুশি। আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর প্রতিটা ছেলে যেন তোমার মতো বউ পায়। নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বুঝলাম বউটা আমার সারা জীবন বুকের মাঝে এতগুলো কথা চেপে রেখেছিল, আজকে বলে দিল। মেয়েটা আমাকে সত্যি চেঞ্জ করে নিল। আমি ছিলাম চাঁদনির, আর আজকে আমি নীলার। আল্লাহর কাছে কিচ্ছু চাইব না, শুধু তোমাকে আমার পাশে চাইব। আজ আছি, কালও থাকবো, আর মৃত্যুর পরেও থাকবো। বাকিটা অন্য একদিন বলবো, এখন ঘুমাস।